আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ মেহেদি হাসান লিখছি দুবাই থেকে। গত 9 জানুয়ারি 2025 বৃহস্পতিবার আপনার ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছিল আমার পাঠানো একটি আফ্রিকান ঘটনা, যার শিরোনাম ছিল আত্মা ফেরানো জাদু। ঘটনাটি প্রচার করার জন্য আপনাকে, গোলাম রাব্বি ভাই সহ আপনার পুরো টিমকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যাই হোক, আজকে আপনাদের জন্য আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের এবং লিসনারদের ভালো লাগবে। ব্ল্যাক ইজ নট আ কালার, ব্ল্যাক ইজ আ সিম্বল অফ অ্যাটিটিউড। বাক্যটা বলেছিলেন আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে ববি। উনি পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাগরিক। ববি ভাইয়ের বয়স 60 বছর হবে। তিনি বেশ হাসি খুশি এবং ফ্রেন্ডলি একজন মানুষ। ববি ভাই আরব আমিরাতের সার্জা স্টেটে আল নাহদা 2 এই এলাকাতে থাকেন। তিনি প্রায় 25 বছরের বেশি সময় ধরে এখানে আছেন। আমি থাকি আল নাহদা 1 অর্থাৎ দুবাই সাইডে। তবে আমাদের দুজনের বাসা খুব কাছাকাছি। দুজনে থাকি দুবাই সার্জা বর্ডারের একেবারে এপারে ওপারে। এখানে তিনি একটি ব্যবসা করেন। ডিসেম্বর মাসের কোনো এক সন্ধ্যায় আমি আর ববি ভাই বসেছিলাম দুবাই আর সার্জা বর্ডারের ধারে একটা নিরিবিলি জায়গায়। সেদিন আবহাওয়াটা ছিল অনুকূলে, মুক্ত বাতাস আর কোলাহল মুক্ত একদম রোমাঞ্চকর পরিবেশে যদি পাশে থাকে প্রিয় বড় ভাই, আর সেই সাথে যদি হয় গল্প, সেটা আবার আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের, তাহলে কার না শুনতে ভালো লাগে। আমি গল্প শোনার লোভ সামলাতে না পেরে একরকম মুগ্ধ হয়ে ববি ভাইয়ের কাছে নাইজেরিয়ার অজানা রহস্যময় কালো জাদুর ঘটনা শুনছিলাম। ঘটনা শোনার এক পর্যায়ে আমি ববি ভাইকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা ভাই, এই যে এত কিছু ঘটে, সেগুলো কি আসলেই ঘটে? ববি ভাই মুচকি হেসে বললেন, গিভ মি ইউর রাইট হ্যান্ড। আমি আমার ডান হাতটা বাড়িয়ে দিলাম। তারপর তিনি আমার হাত ধরে বললেন, নাও ক্লোজ ইউর আইস অ্যান্ড কিপ দেম ক্লোজড। চোখ বন্ধ করার প্রায় 2 মিনিট পর ববি ভাই বললেন, নাও ওপেন ইউর আইস। আমি চোখ খুললাম। ববি ভাই জিজ্ঞেস করলেন, হোয়ার ইজ দ্য সাহারা সেন্টার? এটা কি হলো? আমার সামনে থাকা বিশাল একটা শপিং মল, যেটা দুবাই ও সার্জা বর্ডারে অবস্থিত, ওটা তো আমাদের সামনে ছিল। এখন সেটা কোথায় গেল? আমি খুঁজতে থাকি। আশেপাশে ভালো করে চেয়ে দেখি সব ঠিক আছে, কিন্তু শুধু সাহারা সেন্টার নেই। অবাক কাণ্ড। তাছাড়া কিছুটা ভয় পাচ্ছিলাম। আমি কখনো ভাবতেই পারিনি আমার এরকম একটা অভিজ্ঞতা হবে। ততক্ষণে ববি ভাই বুঝতে পেরেছেন আমি একটু নার্ভাস ফিল করছি। উনি আমার কাঁধে হাত দিয়ে বললেন, রিল্যাক্স। আমি কিছু বলে ওঠার আগে উনি বললেন, এটা হচ্ছে দৃষ্টিভ্রম জাদু। ভয়ের কিছু নেই, চোখ বন্ধ করে আবার তাকাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। তখন আমার হাত ববি ভাই ধরে রেখেছিলেন। আমি পুনরায় চোখ বন্ধ করে আবার খুললাম। আমি দেখলাম এবার সব ঠিক আছে। এই তো আমার সামনে সাহারা সেন্টার। আমি বেশ অবাক হয়ে যাই। এটা ছিল আমার জীবনের ভিন্ন একটা অভিজ্ঞতা। আমি ববি ভাইকে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি কি কোনো কবিরাজ? তিনি বললেন, হ্যাঁ, তুমি আমাকে ছোটখাটো একজন কবিরাজ ভাবতে পারো। আমি বললাম, ছোটখাটো বলতে আপনি যেটা আমাকে দেখালেন, মানে দৃষ্টিভ্রম জাদু, এটা কি কোনো ছোটখাটো বিষয়? তখন ববি ভাই বললেন, এটা অতি সাধারণ বিষয়। আমি যে জাদুবিদ্যা জানি তার তুলনায় এটি একটা একদম প্রাথমিক জাদু। তুমি হয়তো জানো না, আমাদের আফ্রিকাতে 4 শ্রেণীর কবিরাজ বা তান্ত্রিক আছে। নাইজেরিয়া সহ আফ্রিকার দেশগুলোতে মোট 4 শ্রেণীর কবিরাজ পাওয়া যায়, যেটাকে আফ্রিকান ভাষাতে তিনেল, উমনে, পুনা এবং নোয়া বলে। তিনেল হচ্ছে 4র্থ শ্রেণীর কবিরাজ, যারা সাধারণত গ্রামগঞ্জে জাদুর খেলা দেখায়, তাছাড়া টুকটাক জাদু জানে আর ছোটখাটো সমস্যার সমাধান তারা করতে পারে। উমনে হচ্ছে 3য় শ্রেণীর কবিরাজ, যারা সাধারণত সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো পরিচালনা করে। সেখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, যেগুলো কালো জাদুর মাধ্যমে হয়ে থাকে, যেমন ভুডো, গুনগুন ইত্যাদি। এই ভুডো ও গুনগুন সম্পর্কে একটু পরে বলছি। এরা ভুডো বিদ্যার চর্চা ছাড়াও প্রথম কালো জাদু বিদ্যাতে মোটামুটি পারদর্শী হয়ে থাকে। তাছাড়া অনেক সমস্যার সমাধানও করতে পারে। পুনা হচ্ছে 2য় শ্রেণীর কবিরাজ, যারা অনেক অভিজ্ঞ হয়। এরা ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো জাদু করে থাকে, যেমন বান মেরে মানুষ মেরে ফেলা।
তারপর ভয়ঙ্কর ভয়ঙ্কর পিশাচ বন্দী করে তাদেরকে দিয়ে কাজ করানো, ইত্যাদি ইত্যাদি। তাছাড়া অন্যান্য বিষয় আরো পরে আছে। নুয়া হচ্ছে প্রথম শ্রেণীর কবিরাজ। এরা মূলত গুরু শ্রেণীর কবিরাজ হয়, আর যার যার গোত্রের কবিরাজের সর্দার হয় তারা। এরা সর্বোচ্চ স্তরের কালো জাদু চর্চা করে থাকে, যেমন আত্মাবন্দি জাদু, আয়নাবন্দি জাদু, আত্মা বা কারিন ফেরানো জাদু, জিনের ওপরে কালো জাদু করা, রেড ম্যাজিক করা ইত্যাদি। এরা অনেক জটিল কালো জাদুর সমাধান করতে পারে। এই নোয়াদের ভেতরে আবার দুই শ্রেণীর নোয়া আছে, যেটাকে বাংলায় বলে সাধারণ নোয়া আর অভিজ্ঞ নোয়া। মোটা দাগে আদিবাসীরা অভিজ্ঞ নোয়া হয়ে থাকে সেখানে। যাই হোক, ববি ভাই বলছিলেন আমি চতুর্থ শ্রেণীর একজন কবিরাজ ছিলাম, তবে আমার ইচ্ছে ছিল অনেক বড় কবিরাজ হবার। কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, তারপর থেকে আমি এই জাদুর চর্চা একদম ছেড়ে দিয়ে এই দেশে চলে আসি। আমি বললাম, আপনি যদি আপনার সেই ঘটনাটা আমাকে বলতেন, তাহলে আমি সেটা লিখে আমাদের বাংলাদেশের একটা জনপ্রিয় ভৌতিক প্ল্যাটফর্ম ভূত.com-এ পাঠাতাম। ববি ভাই তারপর তার ঘটনা ভূত.com-এ শেয়ার করতে রাজি হন। একটা কথা বলে রাখি ভাইয়া, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ববি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জেনেছি আফ্রিকান ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে। আমি সেগুলোর মূল বিষয় সংক্ষেপে নোট করে রেখেছি যাতে আমি ভুলে না যাই। আমি বুঝতে পারছি না ঘটনা কোথা থেকে শুরু করব, তো আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটুকু জ্ঞান আছে সেটুকু দিয়ে চেষ্টা করছি ঘটনাগুলো যতটুকু সম্ভব সাজিয়ে লেখার। তো চলুন শুরু করা যাক সেই বহুল আলোচিত আফ্রিকান কালো জাদুর ঘটনা। এই ঘটনাগুলো ঘটেছিল পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে। মূল ঘটনা শুরু করার আগে নাইজেরিয়া জাতিগোষ্ঠী নিয়ে কিছু তথ্য দেয়া যাক, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। তবে এসব তথ্য দেওয়ার আগে আমি ববি ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েছি। আমি ওনাকে বলেছি ভূত.com কখনো কোনো দেশ, জাতি, গোষ্ঠীকে ছোট করে না বা বড়ও করে না। এটা সম্পূর্ণ বিনোদনমূলক একটা প্ল্যাটফর্ম। এখানে শুধু সত্য ভয়ের ঘটনা উপস্থাপন করা হয়। ববি ভাই বলেছেন কোনো সমস্যা নেই, আসলে এই পৃথিবীটা একসময় কুসংস্কারে ভরা ছিল। দিনে দিনে এসবের পরিবর্তন হয়েছে, তবে এখনো অনেক জায়গায় অনেক কিছু চলমান। আপনি আপনার দেশের মানুষের সামনে আমাদের দেশ সম্পর্কে যেটা তুলে ধরবেন সেটা হচ্ছে ইতিহাস। আপনি চাইলেও ইতিহাস পরিবর্তন করতে পারবেন না, আর সেটা সম্ভব না। তো ববি ভাই আমাকে তাদের দেশ ও জাতি সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। নাইজেরিয়াতে মোট 300টির বেশি ছোট বড় জাতিগোষ্ঠী রয়েছে, যার ভেতরে প্রধান 3টা জাতিগোষ্ঠী হচ্ছে হাউসা, ইউরুবা ও ইবো। ববি ভাই হচ্ছে একজন ইবো সম্প্রদায়ের লোক, আর উনি খ্রিস্টান ধর্মের। তো এই প্রধান 3 জাতিগোষ্ঠীর ভেতরে হাউসা হচ্ছে সবচেয়ে বড়। নাইজেরিয়ার মোট জনসংখ্যার প্রায় 31% হচ্ছে হাউসা। তারপর ইউরুবা, মোট জনসংখ্যার প্রায় 16% হচ্ছে ইউরুবা। তারপর ইবো, মোট জনসংখ্যার প্রায় 15% ইবো। ইউরোপা ও ইবো সংখ্যায় প্রায় সমান। নাইজেরিয়ার এক এক অঞ্চলে এক এক জাতির প্রভাব রয়েছে। নাইজেরিয়ার উত্তর অঞ্চলে হাউসারা সংখ্যাগরিষ্ঠ আর অন্যান্যরা সংখ্যালঘু। পশ্চিম অঞ্চলে ইউরোবা সংখ্যাগরিষ্ঠ আর পূর্ব অঞ্চলে ইবোরা। ববি ভাইয়ের বাড়ি হচ্ছে নাইজেরিয়ার পশ্চিম অঞ্চলে, সেখানে ইউরোবা সংখ্যাগুরু আর ইবোরা সংখ্যালঘু। সঙ্গত কারণে আমি জায়গার নাম বলছি না। এই যে বিভিন্ন জাতি, এদের ভেতরে আবার বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। এদের পরস্পরের ভেতরে যেমন দ্বন্দ্ব রয়েছে, নিজেদের ভেতরেও অনেক দ্বন্দ্ব রয়েছে। যেমন ইউরোপাদের ভেতরে মুসলিম, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষ আছে। আবার এদের ভেতরে উপজাতি আছে, উপজাতিদের আবার নির্দিষ্ট ধর্ম আছে, তারা আবার আলাদা আলাদা কালচার মেনে চলে। আর এই ইউরোপাদের সাথে উপজাতি ইউরোপাদের দ্বন্দ্ব আছে, তাদের ধর্ম, কর্ম, মতের অনেক বিভেদ রয়েছে। যদি কালো জাদুর কথা বলেন, তবে উপজাতিরা এসব বিষয়ে সবসময় অভিজ্ঞ এবং শ্রেষ্ঠত্ব লাভ করেছে। হাউসা ও ইবোদের ভেতরে ঠিক একই বিষয় লক্ষ্য করা যায়। আপনি হয়তো জানেন, নাইজেরিয়াতে 1967 সালে গৃহযুদ্ধ হয়েছিল। এই গৃহযুদ্ধের প্রধান একটা কারণ হচ্ছে জাতিগত দ্বন্দ্ব। তো নাইজেরিয়াতে যে সমস্ত বিষয়গুলো দেখা যায়, যে অঞ্চলটিতে যে জাতি সংখ্যাগুরু তারা বাকি সংখ্যালঘু জাতিদের উপরে প্রভুত্ব করে। প্রায় অঞ্চলে সংখ্যাগুরুত্ব দ্বারা সংখ্যালঘুরা চরম বৈষম্যের শিকার। বর্তমানে সব দ্বন্দ্বের হার তুলনামূলকভাবে অনেক কমে গেলেও
এখনো সেখানে অনেক জায়গায় এই জাতিগত দ্বন্দ্বের দেখা মেলে। এই দেশটিতে প্রচুর কালো জাদুর চর্চা হয়। তাছাড়া নাইজেরিয়ার বিশাল একটা জনগোষ্ঠী ভুডো বা কালো জাদু ধর্মে বিশ্বাসী। ভুডো হচ্ছে তাদের ভাষায় প্রজ্ঞা ও কল্যাণের প্রতীক। তবে এই ধর্মটি কিন্তু অন্যান্য ধর্ম থেকে একদমই আলাদা, কেননা ধর্মের চেয়েও এর সাথে তাদের একান্ত নিজস্ব একটি দর্শন ও আদর্শ জড়িয়ে আছে। এই ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি একই সাথে সর্বেশ্বর এবং একেশ্বরবাদী। ববি ভাই বলছিলেন, প্রতি বছর একটা বিশেষ দিনে এই ভুডুয়ানরা একটা গুনগুন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সেদিন একজনকে বিশেষ সাজে সাজানো হয়। এই গুনগুন অনুষ্ঠানে যিনি গুনগুন সেজে থাকেন তিনি বিভিন্ন রঙের লম্বা লম্বা জামা পরে বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। তাদের বিশ্বাস এই দিনে তাদের পূর্বপুরুষদের আত্মা ফিরে আসে। তবে একটা ভয়ঙ্কর বিষয় আছে এখানে। এই গুনগুন যখন বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে তখন তার থেকে বেশ দূরত্ব বজায় রাখতে হয়। যদি কেউ ভুল করে এই গুনগুন সাজে সজ্জিত ওই ব্যক্তির কাছে যান, তবে গুনগুন সাজে সজ্জিত ব্যক্তিটি সহ যে ব্যক্তি তার কাছে যাবে সেই ব্যক্তি অর্থাৎ দুজনের একসাথে মৃত্যু হবে। একবার ববি ভাইয়ের এলাকায় গুনগুন অনুষ্ঠানে দুজন ব্যক্তি একসাথে মারা গেল। একজন নাকি ভুল করে গুনগুনকে স্পর্শ করে ফেলে। তারপর বিদ্যুতের শক খেয়ে মানুষ যেমন মুহূর্তের মধ্যেই দগ্ধ হয়ে যায়, ঠিক তেমনি করে ওই দুজন মারা গেলেন। এটা ববি ভাই নিজে দেখেছেন। তাছাড়া এখানে মানুষ প্রায় সর্বক্ষেত্রে কালো জাদুর ব্যবহার করে থাকে। এই যেমন ভালো চাকরির জন্য, ভালোবাসা স্থাপন, সংসারে শান্তির জন্য ইত্যাদি ইত্যাদি। তাছাড়া খারাপ দিক তো আছেই। ফুটবল নাইজেরিয়ার একটি জনপ্রিয় খেলা, এটা আমরা সবাই জানি। ববি ভাই বলছিলেন, ওই যে বড় বড় তারকা ফুটবলাররা, তাদের অনেকেই কবিরাজের শরণাপন্ন হয়েছেন বিভিন্ন সময়। রোমান, ক্যাথলিক, খ্রিস্টান ও প্র্যাকটিসিং মুসলিম ব্যতীত মোটামুটি সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে কালো জাদুর চর্চা করে থাকেন অথবা শরণাপন্ন হয়ে থাকেন। এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে এখানে এক জাতি অন্য জাতির ওপরে কালো জাদু করে থাকে। এবার হয়তো বুঝতে পারছেন আমি কেন এত কথা বললাম। আজকের গল্পের মূল বিষয় হচ্ছে দুই জাতি অর্থাৎ ইউরোবা এবং ইবোদের ভেতরে কালো জাদুর লড়াইকে কেন্দ্র করে। এবার মূল ঘটনায় আসা যাক। ববি ভাই তার বর্তমান বয়স হিসাব করে বলেছেন, এই ঘটনার সূত্রপাত তার জানা মতে 1980 দশকের শেষের দিকে একটা সময় হয়ে থাকে। সব পক্ষের শত হাজার বছর ধরে চলমান জাতিগত দ্বন্দ্ব থাকলেও পূর্বের সব ঘটনা যেগুলো কালো জাদু সম্পর্কিত ওসব ঘটনা জানা ও বর্ণনা করা সম্ভব না হলেও ওই সময়ের কিছু ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে সক্ষম হয়েছেন ববি ভাই। তো ইবোরা ইউরোবাদের দ্বারা চরম বৈষম্যের শিকার হয়ে তারা সিদ্ধান্ত নেন যে এবার তারা এমন কিছু করবেন যেটা ইউরোবারা সারা জীবন মনে রাখবে। যেহেতু এখানে ইউরোবারা সংখ্যাগুরু, সেহেতু ইবোরা শক্তিতে তাদের সাথে পারবে না। তাই তারা সিদ্ধান্ত নেন তারা ইউরোবাদের ভেতরে যারা তুলনামূলক বেশি ইবো বিদ্বেষী অর্থাৎ উগ্র স্বভাবের তাদের উপরে কালো জাদু করবে। ঘটনা বোঝার সুবিধার্থে আমি এখানে ছদ্মনাম ব্যবহার করছি। ধরুন কেভিন, সে হচ্ছে ববি ভাইয়ের ইবো গোত্রের একজন প্রধান কবিরাজ বা কবিরাজ সর্দার। এই কেভিন হচ্ছে একজন নুয়া বা অভিজ্ঞ কবিরাজ। এখন ওখানে বসবাসরত যত ইবো আছে সবাই কেভিনের কাছে যায়। তারপর তাকে বলে, কেভিন কিছু একটা করুন, এই ইউরোবাদের অত্যাচার আর সহ্য হচ্ছে না, ওদেরকে একটা উচিত শিক্ষা দিন। তখন কেভিন বলে, ঠিক আছে, আমি ইউরোবাদের সাহায্য করব, তবে আমাকে একদিন সময় দাও, আমাকে ভাবতে দাও কি জাদু করা যায় ওদের উপরে। পরের দিন কেভিন ইবো প্রধান সবাইকে ডেকে বলে, আমি ওদের উপরে কিছু রক্তচোষা পিশাচ শ্রেণীর জিন চালান করে দেব। এই পিশাচগুলো ওদের শরীরের সব রক্ত খেয়ে ফেলবে আর ওরা একসময় রক্ত শূন্য হয়ে মারা যাবে। পরবর্তীতে এই কাজটি করা হয়েছিল একটি রিচুয়ালের মাধ্যমে। যেদিন এই রিচুয়াল করা হয় সেদিন কেভিন বিশেষ এক পোশাক পরে। তারপর সন্ধ্যার পরে কেভিন ও তার 12 জন শিষ্য মিলে কেভিনের বাড়ির উঠোনে শুরু করে দেন রিচুয়াল। ঠিক উঠোনের মাঝখানে কেভিন একটা ছাগল এনে সেই ছাগলের গায়ে মন্ত্র পড়ে ফোঁ দিতে থাকেন। তারপর 3টা থালা ছাগলের সামনে রাখেন। 3টা থালার একটা থালার ওপরে কিছু লাল রঙের গুঁড়া অর্থাৎ রং রাখেন, আর একটা থালার উপরে একটা কাঁচের বোতল ভর্তি পানি রাখেন।
সেখানে কিসের পানি ছিল তা আসলে জানা যায়নি। ওইদিকে কেভিনের শিষ্যরা ওই ছাগলকে ঘিরে গোল হয়ে অদ্ভুত এক নৃত্য করতে থাকে, মানে শুধু দুই পা নাচিয়ে ওই ছাগলের চারপাশে ঘুরতে থাকে। ওদিকে কেভিন রঙের থালা থেকে রং নিয়ে মন্ত্র পড়ে ছাগলের গায়ে মাখাতে থাকে, আর একটু পরপর ওই কাঁচের বোতল থেকে কিছু পানি মুখে নিয়ে ফুস করে ছাগলের দিকে পানি নিক্ষেপ করে। এতে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে পানিগুলো ছাগলের গায়ে লাগে। এভাবে চলে প্রায় 10 মিনিট। এরপর কেভিন একটা লম্বা ধারালো রামদা নিয়ে আসে, আর কেভিনের শিষ্যরা এক ধরনের কাঠের বাদ্য বাজাতে থাকে, যেটা আকারে একটা গোল বাটির মতো হলেও অনেকটা ঢোলের মতো বাজতে থাকে। তারা তখন বাদ্য বাজিয়ে ছাগলটির চারপাশে গোল করে নৃত্য করছে আর সুর করে একটা শব্দ বারবার বলছে। এর অর্থ হচ্ছে হেসো হেসো। এদিকে কেভিন রামদা হাতে নিয়ে ছাগলের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। কি ভাবছেন? কেভিন এক্ষুনি এই ছাগলটাকে বলি দেবে, আর এই বলির মাধ্যমে কোনো একটা জিন চালান করে দেবে তাদের প্রতিপক্ষের ওপর? আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু আসলে সেটা হয়নি। বাবু ভাই বলছিলেন এই যে রিচুয়াল, এর মাধ্যমে একজন শক্তিশালী পিশাচকে বন্দী করা হবে। ওই পিশাচটা এই ছাগলের শরীরে প্রবেশ করতে বাধ্য হবে, তারপর বলি দেয়া হবে ওই ছাগলের ভেতরে থাকা পিশাচকে। যাই হোক, তারা ওভাবে বাদ্য বাজিয়ে নেচে নেচে বলছে সেই একই কথা, এসো এসো এসো, অর্থাৎ ওই পিশাচটাকে ডাকছে। এভাবে চলতে থাকে বেশ কিছুক্ষণ। একটা সময় ছাগলটা ওখানে দাঁড়িয়ে হুঙ্কার দিতে থাকে। একটা ছাগল কি ধরনের শব্দ ব্যবহার করতে পারে, কিভাবে ডাকতে পারে, সেটা সকলের জানা আছে, কিন্তু ওই ছাগলটা তখন যে ধরনের শব্দ ব্যবহার করছে তাতে মনে হচ্ছে এটা কোনো ভয়ঙ্কর জন্তু হবে। তার অমন হুঙ্কার শুনে উপস্থিত সবাই বুঝতে পারে এখন এই ছাগলের ভেতরের পিশাচ বন্দী হয়েছে। তখন তারা আনন্দে উল্লাস করতে থাকে। একটু খেয়াল করুন, পিশাচ বন্দী হয়েছে দেখে তারা উল্লাস করছে। আর এই ঘটনা যদি আমাদের দেশে কোথাও হতো, আর আমরা যদি সেটা বুঝতে পারতাম আমাদের সামনে থাকা ছাগলের ভেতরে একটা ভয়ঙ্কর পিশাচ আছে, তখন আমাদের কি অবস্থা হতো? তাহলে বোঝা যায় এই সব বিষয় তাদের কাছে ডাল ভাতের মতো। আসলেই ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, ছাগলের ভেতরে থাকা পিশাচটা হুঙ্কার দিতে থাকে, কিন্তু মজার বিষয় হচ্ছে ছাগলটা রাগে গর্জন করলেও ওই জায়গা থেকে নড়াচড়া করছে না। এটা দেখে মনে হচ্ছে অদৃশ্য কিছু তাকে শক্ত করে ধরে রেখেছে, যার ফলে সে কোন রকম নড়াচড়া করতে পারছে না, শুধু এদিক ওদিক চেয়ে দেখছে। আমি ববি ভাইকে জিজ্ঞেস করলাম, এই যে ছাগলের চারপাশ দিয়ে একসাথে এত মানুষ নাচানাচি করছে, বাদ্য বাজাচ্ছে, তার আগে তারা শরীরে রং মাখালো, বোতল থেকে পানি মুখে নিয়ে তার দিকে নিক্ষেপ করলো, এত কিছু হলো সেখানে, আর ছাগলটা ওখানে দাঁড়িয়ে থাকলো। সে পালাতে পারুক আর না পারুক, অন্তত ছোটাছুটি তো করবে। তখন বাবি ভাই হেসে আমাকে বললেন, ছোট ভাই, এটাই তো কালো জাদু। ওই ছাগলকে সম্পূর্ণ বশ করে রাখা হয়েছিল। যাই হোক, একসময় কেভিন এক কোপে ছাগলের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে। যখনই কোপ মেরেছে তখন ওই ছাগলটা এত জোরে আর্তনাদ করে উঠেছে, সেই আর্তনাদে পুরো বাড়িটা কেঁপে ওঠে। ওই আর্তনাদ মূলত ছাগলের ভেতরে থাকা পিশাচটার। কেভিন ছাগলের কাটা মাথাটা ওই খালি পড়ে থাকা তৃতীয় থালার ওপর রেখে দেয়। ওদিকে ছাগলটা বলি দেওয়ার সাথে সাথে কেভিনের একজন শিষ্য একটা মাটির পাত্র এনে ছাগলের রক্তগুলো ওই মাটির পাত্রে সংগ্রহ করে। তারপর কাঁটা মাথা ও পাত্র ভর্তি রক্ত নিয়ে কেভিন চলে যায় তার ছোট ঘরে। বলে রাখা ভালো, আফ্রিকান কবিরাজদের আলাদা ঘর থাকে, সেখানে তারা তাদের কবিরাজি কর্মকাণ্ড করে থাকে। যাই হোক, পরবর্তীতে জানা যায় ইবুরা যখন কেভিনের কাছে বলে ইউরোবাদের উপরে কালো জাদু করতে হবে, কার কার উপরে কালো জাদু করতে হবে, সবার নাম নিয়ে কেভিন গত রাতে একজন শক্তিশালী পিশাচ জিনের সাথে কথা বলে। এটা ছিল চুক্তি জাদু। চুক্তি জাদু হচ্ছে জিনের সাথে চুক্তি করে কাজ করানো। প্রথমে কবিরাজ সিদ্ধান্ত নেন কি জাদু করতে চান, তারপর কবিরাজ কাজের ধরন অনুযায়ী সেই জিনকে আহ্বান জানান। যেমন ধরেন, কোন জিন মানুষের রক্ত খেয়ে ফেলতে পারে, কোন জিন মানুষকে পাগল বানিয়ে রাখতে পারে, ইত্যাদি ইত্যাদি। কেভিন সিদ্ধান্ত নেন সে উগ্র ইউরোবাদের রক্ত শূন্য করে মারবে, যাতে বিষয়টা সহজে কেউ বুঝতে না পারে।
তার ভাবনা অনুযায়ী সে গতরাতে একজন পিশাচকে আহ্বান করে যে কিনা মানুষের শরীর থেকে রক্ত চুষে খেয়ে ফেলতে পারে। কেভিনের আহ্বানে ওই রকম একটা পিশাচ কেভিনের ডাকে সাড়া দিয়ে তার কাছে আসে। তখন কেভিন ওই জিনকে বলে, আমার একটা কাজ করে দিতে হবে। জিন জিজ্ঞাসা করে, কি কাজ? তখন কেভিন বলে, তোমাকে যাদের নাম বলবো তুমি তাদের রক্ত খেয়ে ফেলবে। এই কাজের জন্য তুমি আমার কাছে কি চাও? তখন জিন বলে, আমি মানুষের রক্ত খেতে পছন্দ করি, এটা ঠিক, তবে এই কাজ করতে হলে তোমাকে দুটো কাজ করতে হবে। কেভিন জিজ্ঞেস করে, কি কি কাজ করতে হবে? তখন ওই জিন বলে, তুমি যেমন তোমাদের শত্রুদের মেরে ফেলতে চাইছো, ঠিক আমিও আমার একজন শত্রুকে হত্যা করতে চাই তোমার মাধ্যমে। একটা কথা, মানুষের ভেতরে যেমন শত্রুতা থাকে, জিনদের ভেতরেও তেমন শত্রুতা আছে। যাই হোক, কেভিন বলে, তোমার প্রথম কাজ আমি করে দেব, মেরে দেব তোমার শত্রুকে, তুমি যাকে মারতে চাও। দ্বিতীয় কাজ কি সেটা বলো। তখন জিন বলে, আমি আমার শত্রুর তাজা রক্ত পান করতে চাই আর তার মাথাটা চিবিয়ে খেতে চাই। কেভিন বলে, ঠিক আছে, তাই হবে। ওই যে ছাগলের ভেতরে থাকে একটা পিশাচ বন্দি করে তাকে বলি দেয়া হলো, ওই বলি হওয়া জিনটা ছিল কেভিনের সাথে চুক্তি করা জিনের শত্রু। তো এভাবেই ইবদের কবিরাজ সর্দার একটা জিনের সাথে চুক্তি করে ইউরোবাদের ওপরে কালো জাদু করল। পরবর্তীতে নাকি এই জাদুর প্রভাবে ইউরোবাদের অনেকে রক্ত শূন্যতায় ভুগে মারা যায়। কি ভাবছেন, ইউরোবারা কিছু বুঝতে পারেনি? ইবোরা তাদের ওপরে কালো জাদু করেছে এটা ইউরোবারা জেনে যায়, তারপর তারা ইবোদের ওপরে কালো জাদু করে। একটা কথা বলে রাখা ভালো, জাদুবিদ্যায় কেউ কারো থেকে কম না। হাউসা, ইবো, ইউরোবা এই তিন জাতিদের কাছে রয়েছে কালো জাদুর বই। যাই হোক, প্রতিশোধ হিসেবে ইউরোবা ইবোদের ওপরে ভয়ঙ্কর এক কালো জাদু করে। এই জাদুকে বলে আত্মঘাতী কালো জাদু, অর্থাৎ এই জাদু যার উপরে প্রয়োগ করা হবে সে নিজে আত্মহত্যা করে মারা যাবে। সেবার ইউরোবাদের এই জাদুর ফলে নাকি 10 জনের বেশি ইবোরা আত্মহত্যা করেছিল। একসাথে এত মানুষ আত্মহত্যা করছে, এটা কোনো স্বাভাবিক বিষয় ছিল কি? ইবোরা বুঝতে পারে আসলে ঘটনা কি ঘটছে। আমি দুঃখিত, এই জাদু করার নিয়মটা আমি জানতে পারিনি, যেটা আমাকে ববি ভাই বলতে পারেননি। তবে এই জাদু কাটানোর যে প্রক্রিয়া ছিল সেটা ববি ভাই আমাকে বলেছেন। যখন ইবোরা ইউরোবাদের দ্বারা কালো জাদুতে আক্রান্ত হয়ে নিজে নিজের প্রাণ নিতে থাকে, তখন কেভিন বুঝতে পারে তাদের গোত্রের ওপরে ইউরোবারা ওইসব ভয়ঙ্কর জিন চালান করে দিয়েছে, যারা মানুষকে নিয়ন্ত্রণে রেখে আত্মহত্যা করতে বাধ্য করছে। এখন এটার একটা সমাধান দরকার। কি সেই সমাধান আর সেটা কিভাবে করা হলো এখন বর্ণনা করছি। এর সমাধান হচ্ছে একটাই, আর সেটা হচ্ছে ইউরোবাদের চালান করা জিনদের হত্যা করা। কিভাবে হত্যা করা হলো এখন সেটা জানবো। যেদিন ওই জিনদের কেভিন হত্যা করলো, সেদিন কেভিন আর তার 12 সদস্যের শিষ্যরা সন্ধ্যায় একটা যজ্ঞ করে। যজ্ঞটা করেছিল যেভাবে, কেভিন অনেকগুলো কাঠের পুতুল নিয়ে আসে, আর তার সংখ্যা প্রায় 20টা হবে। তারপরে একটা পুতুলকে উঠোনের মাঝে রেখে ওই পুতুলকে কেন্দ্র করে বাকি পুতুলগুলোকে ওই কেন্দ্রীয় পুতুলের চারপাশে গোল বৃত্ত করে সাজায়। ওদিকে কেভিনের শিষ্যরা এক ধরনের ফুলের পাপড়ি ছিঁড়ে একটু একটু করে প্রত্যেকটা পুতুলের মাথার ওপর রাখে। বাকি পুতুলদের তুলনায় কেন্দ্রীয় পুতুলের মাথায় ফুলের পাপড়ি একটু বেশি রাখে। তারপর কেভিন উপস্থিত সবাইকে বলে, এখন যার যার ঘরে ফিরে যাও, কাল সব ঠিক হয়ে যাবে, আর কেউ আত্মহত্যা করবে না। এই বলে কেভিন তার ছোট ঘরে চলে যায় তার শিষ্যদের নিয়ে। যাই হোক, কেভিন শিশুদের নিয়ে চলে যায় সেই রিচুয়ালের ঘরে, বাকি অংশ শুরু করে এবং পুতুলগুলো ওভাবে উঠোনে পড়ে থাকে। আমি ববি ভাইকে জিজ্ঞাসা করলাম, কেভিন ওই ঘরে গিয়ে কি কি করলো? ববি ভাই বললেন, ওখানে বসে বসে সে তার তন্ত্র মন্ত্র পড়ে কিছু ভয়ঙ্কর জিনকে আহ্বান করল। সেদিন গভীর রাতে নাকি অনেকগুলো আলো এসে এক এক করে ওই উঠোনে থাকা ওই পুতুলদের ভেতরে প্রবেশ করে। তারপর সেগুলো মানুষের মতো করে চলতে শুরু করে এবং একসময় হাওয়ায় মিলিয়ে যায়। এই দৃশ্য নাকি ববি ভাইয়ের একজন প্রতিবেশী দেখেছিলেন, যেটা তিনি পরবর্তীতে সবাইকে জানিয়েছেন। ওই জিনগুলো কি জিন ছিল আর তারা কিভাবে ইউরোবাদের চালান করা আত্মহত্যা প্রতিরোধ করলো বা বাধা দিল, জিনদের হত্যা করলো, এই বিষয়ে বেশি কিছু জানাতে পারেননি ববি ভাই। তবে এই রিচুয়ালের মাধ্যমে ইউরোবাদের কালো জাদু নষ্ট করতে সক্ষম হয় ইবো কবিরাজদের সর্দার কেভিন। এরপরেও অনেকবার দুই জাতির ভেতরে
কালো জাদুর লড়াই চলেছে। দুই পক্ষ দুই পক্ষের ওপরে ভয়ঙ্কর জাদু করেছে, যার অনেক কিছু ববি ভাই আমাকে বললেও সঙ্গত কারণে আমি সেগুলো এড়িয়ে যাচ্ছি। তবে দুই জাতির ভেতরে চলমান কালো জাদুর লড়াইয়ে সবচেয়ে ভয়ঙ্কর জাদু কি ছিল, সেটা কিভাবে করা হলো এবং তার সমাধান কিভাবে এলো, সেটা আমি বর্ণনা করব। বর্ণনা করার আগে কিছু কথা বলে নিতে চাই। সেখানে প্রত্যেকটা জাতির ভেতরে অনেক ধরনের কুসংস্কার রয়েছে। যেমন ইউরোবাদের ভেতরে একটা প্রথা আছে, সেটা হচ্ছে নিজের ইচ্ছাতে বলিদান, অর্থাৎ যিনি বলি হবেন তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছাতে বলি হবেন। ধরেন, যুদ্ধ চলাকালীন সময়ে অনেক দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আত্মঘাতী কাজ করেন কেউ। বিষয়টা অনেকটা সেরকম। ইউরোবা নিজেদের জাতি ও গোত্রের স্বার্থে স্বেচ্ছায় নিজের জীবন উৎসর্গ করে থাকেন। তারপর ইবোদের ভেতরে একটা প্রথা রয়েছে, যেমন যমজ বাচ্চা বলি। ধরুন কারো যমজ বাচ্চা রয়েছে, ওই বাবা মা স্বেচ্ছায় তাদের সন্তানকে বলি দিতেন। ওই সন্তানের পিতা মাতার বিশ্বাস তারা অনেক ভাগ্যবান ও ভাগ্যবতী বলে সৃষ্টিকর্তা তাদেরকে জোড়া বাচ্চা উপহার দিয়েছেন। এখন তাদের উচিত এই জোড়া বাচ্চা সৃষ্টিকর্তার নামে উৎসর্গ করা। তারপর হাউসাদের ভেতরে একটা প্রথা রয়েছে, বিশেষ একটা সময়ে একজন নববধূকে বলি দেয়া। প্রথমে কোন একটা মেয়েকে বলির জন্য নির্বাচন করা হয়, তারপর তাদের ভেতরে একজনের সাথে তাকে বিয়ে দিয়ে সেই বধূকে বলি দেয়া হয়। এগুলো সবকিছু ছিল কালো জাদুর অন্তর্ভুক্ত। একসময় সেখানে ব্রিটিশদের পদার্পণ হয়। তখন ব্রিটিশ শাসন আমলে এসব প্রথার ঘোর বিরোধিতা শুরু করে ব্রিটিশরা। তারপর সেটা মোটা দাগে বন্ধ করতে সক্ষম হলেও এখনো অনেক জায়গায় অতি গোপনে এই সব কর্মকাণ্ড চলে বলে জানিয়েছেন ববি ভাই। যাই হোক, ববি ভাই বলছেন ইবো এবং ইউরোবাদের ভেতরে অনেকবার কালো জাদুর লড়াই চলেছে, যেটা এখনো অর্থাৎ এই 2025 সালে এসেও চলমান। আর ভেতরে ইউরোবারা আমাদের ইবোদের ওপরে এমন এক ভয়ঙ্কর কালো জাদু করে বসল, যেটার ফলে অনেক ইবো মারা গেল, আর ওই জাদু কাটাতে অনেক বেগ পেতে হয়েছিল। একদিন সকালবেলা হঠাৎ করে কেভিনের রক্ত বমি শুরু হয়। খবর পেয়ে সবাই কেভিনের কাছে ছুটে গেলাম আমরা। যে দেখি ঘর থেকে শুরু করে পুরো উঠোন জুড়ে শুধু রক্ত আর রক্ত। অবাক করা বিষয় হচ্ছে, কেভিন এভাবে বমি করছে আর তার বমির সাথে শুধু তাজা রক্ত বের হচ্ছে, কিন্তু কেউ তাকে ধরছে না। তাকে ধরে হাসপাতালে নেবে সেটা না করে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আমরা কেভিনকে ধরার জন্য এগিয়ে গেলে কেভিন আমাদেরকে বলে, আমার থেকে দূরে থাকো, আমাকে তোমরা বাঁচাতে পারবে না, আমি এক্ষুনি মারা যাব। তার এমন কথা শুনে আমরা বেশ অবাক হই, সে সাথে মর্মাহত হই। আমরা কেভিনকে জিজ্ঞেস করি, এসব কি করে হলো? তখন কেভিন বলে, ইউরোবরা করেছে। এবার আমরা কেউ বাঁচতে পারবো না। যাই হোক, কেভিন নিষেধ করা সত্ত্বেও আমরা এক প্রকার জোরপূর্বক তাকে ধরাধরি করে হাসপাতালে নেয়ার জন্য রওনা হলে হাসপাতালে নেয়ার আগে সে মারা যায়। সেদিন আমাদের পুরো ইবো গোত্রে এক শোকের ছায়া নেমে আসে, কেননা কেভিন ছিল ইবো কবিরাজ সর্দার। কেভিনের লাশ তার ধর্ম অনুযায়ী দাফন করা হয়। কেভিন মারা যাওয়ার 2 দিন পরে আমাদের ইবো গোত্রের 3 জন যুবক একইভাবে রক্তবমি করতে করতে মারা যায়। মৃত্যুর আগে তারা শুধু এটা বলতে চেয়েছিল তারা নাকি গত রাতে স্বপ্নের ভেতরে কিছু খেয়েছে। অবাক করা বিষয় হলো, তারা 3 জন একই স্বপ্ন দেখেছে। তাদের দেখা স্বপ্নটা ছিল এমন, তারা 3 জন একসাথে কোনো একটা ভোজনে গিয়েছে, সেখানে পেট ভরে মাংস খেয়েছে। তারপর তাদের ঘুম ভেঙে যায় পেটের যন্ত্রণায়। মূলত স্বপ্নে মাংস খাওয়ার পর থেকে শুরু হয় পেটে ব্যথা। তারপর ব্যথা ক্রমে বাড়তে থাকে। একসময় সেটা তীব্র থেকে তীব্রতর হয়, আর এক পর্যায়ে শুরু হয় রক্তবমি। তো এভাবে কেভিন সহ 4 জন মারা যাওয়ার পরে ইবোদের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বুঝতে পারে এবার ইউরোবারা তাদের ওপরে ভয়ঙ্কর কালো জাদু করেছে। তখন ইবোরা মরিয়া হয়ে ওঠে এই কালো জাদু থেকে বাঁচার জন্য। তারা ছুটে যায় বড় বড় ইবো তান্ত্রিক কবিরাজের কাছে। ওই 3 জন ইবো যুবক মারা যাওয়ার পরের দিন ইবোরা পাশের এলাকা থেকে একজন নামকরা ইবো কবিরাজকে নিয়ে আসে ববি ভাইদের এলাকায়।
এই কবিরাজ ছিল একজন গুরু শ্রেণীর এবং অনেক অভিজ্ঞ একজন কবিরাজ। ঘটনা বোঝার স্বার্থে আমি এই কবিরাজের একটা ছদ্মনাম ব্যবহার করছি। ধরুন ওই কবিরাজের নাম হেনরি। তো এই হেনরি কবিরাজকে নিয়ে আসার পরে তাকে সবকিছু খুলে বলা হয়। কেভিন সহ কিভাবে 4 জন ব্যক্তি মারা গেল জানানো হয়। সবকিছু শুনে হেনরি বলে, আচ্ছা, আমি আগে দেখি ইউরোবারা তোমাদের উপরে কোন ধরনের কালো জাদু করেছে। তারপর হেনরি ওই সময়ে একটা আসন পেতে বসেন। তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা পড়তে থাকেন। একটা সময় মনে হলো হেনরি একদম ঘুমিয়ে গেছেন ওই বসা অবস্থায়। যাই হোক, কিছুক্ষণ পরে হেনরি তার চোখ খোলেন। তারপর তিনি আসন থেকে উঠে দাঁড়ান। হেনরি বলেন, তোমাদের উপরে ভয়ঙ্কর প্রতিশোধ নিতে ইউরোবারা একজন অভিজ্ঞ ইউরোবা আদিবাসী কবিরাজ সর্দারকে নিয়ে আসে তোমাদের পুরো গোত্রকে কালো জাদু করে শেষ করে দেবার জন্য। ওই ইউরোবা কবিরাজ ছিল একজন অতি অভিজ্ঞ নোয়া। তখন ওই আদিবাসী ইউরোবা কবিরাজ সর্দার ওখানকার ইউরোবাদের বলেন, কিছুদিন পরে সূর্যগ্রহণ হবে। ওই সূর্যগ্রহণের সময় তোমাদের ভেতর থেকে একজন স্বেচ্ছায় যদি বলি হতে রাজি হয়, তবে এই বলির মাধ্যমে ইবদের ওপরে ভয়ঙ্কর কালো জাদু করতে পারবো, যে জাদু কাটানোর ক্ষমতা ইবদের নেই। তারপর ইউরোবাদের ভেতরে একজন রাজি হয় স্বেচ্ছায় বলি হতে। এভাবে সূর্যগ্রহণের দিন ইউরোবা কবিরাজ একজনকে বলি দিয়ে তোমাদের ওপরে ভয়ঙ্কর কালো জাদু করেছে। ওরা ওই দিন একটা রিচুয়াল করেছিল, যে রিচুয়ালের মাধ্যমে ভয়ঙ্কর 3টা শক্তিশালী জাদুকরের জিনকে তোমাদের ওপরে চালান করে দেয়। ইউরোবাদের চালান করা ওই জিন 3টা আদমা জাদুবিদ্যা জানে। এই আদমা জাদুবিদ্যা হচ্ছে এমন বিদ্যা যে কিনা চাইলে কিছু সময়ের জন্য তার শরীর একদম অস্তিত্বহীন করে ফেলতে পারে। মানে এই জাদুর প্রভাবে কোনো জিনও তাদেরকে খুঁজে পাবে না। যেমন বাতাসেরও একটা অস্তিত্ব আছে, কিন্তু সেটা অনুভব করা যায়, দেখা যায় না। কিন্তু এই আদমা বিদ্যা এত অদ্ভুত ও ভয়ঙ্কর যে এটা প্রয়োগ করার সাথে সাথে একজন জিন তার শরীরকে একদম অস্তিত্ব শূন্য করে ফেলতে পারে এবং সে অন্যান্য জিনের সামনেই এই অস্তিত্বহীন করার কাজটা করে। তাই ওই আদিবাসী ইউরোবাদের কবিরাজ সর্দার ভালো করে জানে এই 3 জিনকে মারা অসম্ভব। ওই জিনদের থেকেও কোনো শক্তিশালী জিন যদি ওদেরকে ধরতে আসে অথবা মারতে আসে, তখন ওরা আদমা জাদুর সাহায্যে নিজেদের একদম অস্তিত্বহীন করে পালিয়ে যায়। তারপর আর ওদেরকে খুঁজে পাওয়া যায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওই 3 জিন হচ্ছে যাযাবর শ্রেণীর জিন, যারা সমাজ থেকে বিচ্ছিন্ন এবং থাকে জঙ্গলে। মানে জিনদের ভেতরেও তো একটা সমাজ ব্যবস্থা আছে মানুষের মতো। তো এই জিনগুলো হচ্ছে সমাজযুক্ত। কি আদামা এবং আদামা জাদুর রহস্য আসলে কি, এখন সেটা বলছি। আনুমানিক 1700 শতাব্দীতে পশ্চিম আফ্রিকার কোনো একটা দেশে জন্ম হয়েছিল এই আদমার। তার জন্ম কোথায় হয়েছিল এটা নির্দিষ্ট করে বলতে পারেনি ববি ভাই। তাকে সবাই রাজকুমারী আদমা বলে চেনে। আফ্রিকার অনেকে বলেন আদমার জন্ম হয়েছিল কোনো এক রাজ পরিবারে, আবার অনেকে বলেন সে জন্মেছিল একটা সাধারণ গরিব পরিবারে। তবে আদমা ছিল একজন বুদ্ধিমতী এবং একজন আফ্রিকান সুন্দরী তরুণী। আদমা সবসময় সামাজিক কল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকত। বিশেষ করে নারীদের অধিকার নিয়ে সে কাজ করত। এতে করে তার অনেক শত্রু হয়ে যায়। তার এই শত্রুদের হাত থেকে নিজে বাঁচার জন্য ও শত্রুদের শিক্ষা দেওয়ার জন্য আদমা এক সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো জাদুর চর্চা শুরু করে। সে কিভাবে এই জাদুবিদ্যা আয়ত্ত করেছে এ বিষয়ে জানা যায়নি, তবে সে জাদুবিদ্যায় অনেক পারদর্শী ছিল। বিশেষ করে সমস্ত দৃশ্য এবং অদৃশ্য শক্তির সামনে নিজেকে অস্তিত্বহীন করা জাদুতে সে পারদর্শী ছিল। তার এমন জাদু ক্ষমতার জন্য অনেকে তাকে অতি অসাধারণ কিছু মনে করলেও তৎকালীন সময়ের অনেকে তাকে অপছন্দ করত। অনেকে বলে থাকেন সে শয়তানি বিদ্যা অর্থাৎ ডাকিনী বিদ্যা বা ডাইনি বিদ্যার চর্চা করত। যাই হোক, এই হচ্ছে আদমা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। আদমার কাছ থেকেই এই 3টি জিন নিজেদের লুকিয়ে ফেলার সেই জাদু শিখেছে বলে কবিরাজ হেনরি সেদিন জানিয়েছিল। আদমা এই 3 জিনকে বশ করে তার জাদুবিদ্যার যাবতীয় কাজ করাতো। এখন আদমা মারা যাবার পরে ওই জিন 3টা মুক্ত হয়ে যায়
আর এখন তারা স্বাধীন। প্রশ্ন থাকতে পারে, তারা যদি স্বাধীন হয়ে থাকে তবে ইউরোপা আদিবাসী কবিরাজ সর্দারের কথা অনুযায়ী তারা কেন কাজ করছে? উত্তর হচ্ছে, এটা একটা চুক্তি। যাই হোক, বলি দেওয়ার পরে শর্ত অনুযায়ী এখন ওই 3 জিন ইউরোপা আদিবাসী কবিরাজ সর্দারের কাছে প্রতিশ্রুতি দিয়েছে ওরা তোমাদের সবাইকে মেরে ফেলবে। ইউরোপাদের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল কেভিনের ওপরে। এই জন্য ইউরোপারা তাদের কবিরাজ গুরুর কাছে অনুরোধ করে সে যেন সর্বপ্রথম কেভিনকে হত্যা করে। সেই কথা অনুযায়ী ইউরোপাদের কবিরাজ গুরু সর্বপ্রথম কেভিনের ওপরে কালো জাদু করে। যে রাতে কেভিনকে হত্যা করা হয় সেই রাতে কেভিনকে একই স্বপ্ন দেখানো হয়। মানে তোমাদের যে 3 জন যুবক মারা গেছে তারা যে স্বপ্ন দেখেছিল, একটা ভোজনে গিয়ে পেট ভরে মাংস খাচ্ছে, তারপর পেট ব্যথা শুরু হয়েছে এবং অতঃপর রক্ত বমি করে মৃত্যু। মূলত ওই জিন 3টা স্বপ্নের ভেতরে এক ধরনের কাঁচা মাংস খাওয়ায়। এই মাংস খাওয়ার ফলে এই 4 জনের মৃত্যু হয়েছে। এখন প্রতিদিন তোমাদের ভেতরে 3 জন করে স্বপ্নে ওই 3 জিনের দেয়া মাংস খাবে এবং এটা খেলে আর বাঁচার উপায় নেই। এভাবে তোমাদের সবাইকে মেরে ফেলবে। এই সমস্যার সমাধান একটা, সেটা হচ্ছে ওই যাযাবর 3 জিনকে হত্যা করা, যা আমার পক্ষে অনেক কঠিন হবে। তবে আমাকে একটু সময় দাও, দেখি কি করা যায়। আপাতত আমি চলে যাচ্ছি, আগামীকাল আবার আসবো। আজকে রাতের ভেতরে আমি দেখি কোনো উপায় বের করতে পারি কিনা। তারপর হেনরি চলে যায় আর যাবার আগে সবাইকে বলে যায় আজকে রাতে ভুলেও কেউ যেন না ঘুমায়। কারণ হচ্ছে ঘুমিয়ে গেলে গত রাতের মতো 3 জনকে স্বপ্নের ভেতরে মাংস খাইয়ে মেরে ফেলা হবে। জেগে থাকলে হয়তো এই সমস্যাটা হবে না। যাই হোক, সেদিন রাতে কবিরাজ হেনরির কথা মতো আর কেউ ঘুমানোর সাহস পায়নি। তবে দুর্ভাগ্যবশত হঠাৎ করে ভোর রাতের দিকে আবারও 3 জন যুবক রক্ত বমি করতে করতে একটা সময় মারা যায়। মারা যাবার আগে তারা এটা বলেছিল যে একটা সময় তারা অনুভব করে কেউ তাদের কাছে এসে জোর করে কিছু কাঁচা মাংস খাইয়ে দিল। যখন মাংসগুলো খাওয়াচ্ছিল তখন তারা চিৎকার করতে যেও করতে পারেনি, নড়াচড়া করার কোনো শক্তি ছিল না। এভাবে 7টা তাজা প্রাণ ঝরে যাওয়াতে আমাদের পুরো গোত্রে শোকের ছায়া নেমে এসেছিল। ওদিকে হেনরিকে আবারও খবর দিয়ে আনা হলো। হেনরি সেই অবস্থা দেখে অনেক দুঃখ প্রকাশ করে আর বলে, আমি ভেবেছিলাম হয়তো না ঘুমালে এই সমস্যা হবে না, কিন্তু এখন দেখছি এটা আমার ভাবনার থেকেও ভয়ঙ্কর। তখন উপস্থিত সবাই হেনরিকে বলে, হেনরি কিছু একটা করেন, তা না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। তখন হেনরি বলে, আমি গত রাতে আমার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পেরেছি যে এই সমস্যা সমাধানের একটা উপায় আছে, তবে সেটা অনেক কঠিন। উপস্থিত সবাই জিজ্ঞেস করে কি সেই উপায়? তখন হেনরি বলে, 4 পূর্বপুরুষের জাদু। উপস্থিত সবাই জিজ্ঞেস করে কি সেই 4 পূর্বপুরুষের জাদু? তখন হেনরি বলে, আফ্রিকা মহাদেশের ভেতরে একজন বিখ্যাত কবিরাজ ছিলেন যার নাম হচ্ছে গৌ। এই গৌকে বলা হতো কবিরাজ সম্রাট। গৌ প্রতিটা জাদু কাটানো বিদ্যা জানত। হেনরি বলছেন, গতকাল রাতে আমি একটা সাধনার মাধ্যমে জানতে পারি এই সমস্যার সমাধান আছে একমাত্র গৌয়ের হাতে। একটু বলে রাখি, আফ্রিকাতে কবিরাজের ছেলে কবিরাজ হয়। এটা ওখানকার একটা নিয়ম যেটা বিশ্বের অনেক দেশে দেখা যায়। তো এই গৌয়ের পূর্বপুরুষেরা কবিরাজ ছিল। তো বংশ পরম্পরায় গৌ একজন কবিরাজ হয়ে ওঠে। কিন্তু গৌ এমন কিছু সাধনা করেছিল যেটা অন্যান্য কবিরাজরা চিন্তা ভাবনা করতেও ভয় পায়। যেমন মৃত মানুষের আত্মা বন্দি করে তাদেরকে দিয়ে কাজ করানো। এখানে আত্মা বলতে আমরা কারিন বুঝি, তবে সমস্যা হচ্ছে গৌ মারা গেছে অনেক দিন আগে। এমনকি তার ছেলে সহ পরবর্তী 3 পুরুষ মারা গেছে। বর্তমানে গৌয়ের বংশধর যিনি আছেন তিনি অনেক দূরে থাকেন। রাতারাতি তার কাছে গিয়ে তাকে দিয়ে কাজ করানো অসম্ভব। তাছাড়া সে গৌয়ের মতো ওই রকম অভিজ্ঞতা অর্জন করতে পেরেছিল কিনা সেটাও ভাবার বিষয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 4 পূর্বপুরুষের জাদু করব। উপস্থিত সবাই তখন হেনরিকে জিজ্ঞেস করে কি সেই 4 পূর্বপুরুষের জাদু? তখন হেনরি বলে, আমি গৌয়ের আত্মা ফিরিয়ে আনব আর সেই আত্মার কাছ থেকে জেনে নেব এই সমস্যার সমাধান। তবে এই কাজটা করা মোটেও সহজ নয়। গৌয়ের আত্মা ফেরাতে হলে আমাকে তার পরবর্তী 3 পুরুষের আত্মা ফেরাতে হবে।
মানে গোয়ের আত্মা ফেরাতে হলে প্রথমে গোয়ের নাতির ছেলের আত্মা ফেরাতে হবে, তারপর গোয়ের নাতির ছেলের আত্মার ওপর ভর করে গোয়ের নাতির আত্মা ফেরাতে হবে, সেই আত্মার উপরে ভর করে গোয়ের ছেলের আত্মা ফিরবে, তারপর সেই আত্মার উপরে ভর করে গোয়ের আত্মা ফিরবে। এটাকে বলে ম্যাজিক অফ 4 অ্যানসেস্টার্স, অর্থাৎ 4 পূর্বপুরুষের জাদু। এই 4 পূর্বপুরুষের জাদু কিভাবে করা হয়েছিল আর আত্মা কিভাবে ফিরেছিল সেটা বর্ণনা করার আগে আমি কিছু কথা বলতে চাই, কেননা এই বিষয় নিয়ে তর্ক হতে পারে। আমি চাই না আমার জন্য ভূত.com এইরকম কোনো পরিস্থিতিতে পড়ুক। তাই এরকম কিছু যাতে না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকা আমার দায়িত্ব। দেখুন, আমরা মুসলিম, তাছাড়া এই শো যারা শোনেন তার সিংহভাগ মুসলিম। আমরা বিশ্বাস করি মানুষ মারা গেলে তার রূহ বা আত্মা বারজাকের জীবনে চলে যায়, সেখান থেকে আত্মা ফিরে আসার কোনো সুযোগ নেই। আর আমরা এটাও জানি যে আমাদের সকলের সাথে একটা করে কারিন জিন থাকে। এই কারিন জিন আমাদের সকলের জন্মের সাথে আমাদের সাথে যুক্ত হয়ে যায়। আমাদের মৃত্যু হলেও এই কারিন জিন কিন্তু বেঁচে থাকে। কতদিন বেঁচে থাকে এই বিষয়ে আমি আসলে জানি না, তবে সে বেঁচে থাকে। আমরা অনেক ঘটনার মাধ্যমে জেনেছি যে কারিন জিন হাজির করা হয়েছে বা অনেকে এই কারিনের সাহায্যে কাজ করেছেন। মূল বিষয় হচ্ছে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে কারিন জিন হাজির করা যায় আর এই কারিন জিনকে দিয়ে কাজ করানো যায়। আমরা যেটাকে কারিন জিন হিসেবে জানি, আফ্রিকানরা অথবা অন্যান্য অনেক দেশের মানুষ সেটাকে স্পিরিট বলে। আমি ববি ভাইকে দেখেছি, উনি যখন কিছু খান বা পান করেন, ধরুন উনি একটা সফট ড্রিঙ্ক নিলেন, সেটা খুলে ছোট ছোট করে 4 ফোঁটা ড্রিঙ্ক মাটিতে ফেলে তারপর তিনি সেটা পান করবেন। এর কারণ আমি জানতে চাইলে উনি আমাকে বলেছেন যে উনি বিশ্বাস করেন ওনার 4 পূর্বপুরুষেরা এখনো এই দুনিয়াতে আছে, যারা প্রতিনিয়ত ওনাদের চারপাশে থাকে। যাই হোক, এখন এই ঘটনার মূল পর্ব, 4 পূর্বপুরুষের জাদু, সেটা বর্ণনা করছি। সেদিন হেনরি কিছু সময়ের জন্য চলে যায়, তারপর সে আরো 5 জন অভিজ্ঞ কবিরাজকে সাথে করে ফিরে আসে। সেই সাথে কিছু জিনিস নিয়ে আসে। তার ভেতর ছিল 4টি কবুতর, কিছু পাখির পালক, 4টা মানুষের খুলি, কিছু রং, মোমবাতি ইত্যাদি। হেনরি বলেছেন সূর্য যখন একদম মাথার উপরে থাকবে, অর্থাৎ ভর দুপুর, ঠিক তখন আমি আমার সহকর্মী এই 5 বন্ধু আমাদের রিচুয়াল শুরু করব। আমাকে একটা ফাঁকা জায়গা দিতে হবে, সেখানে আমরা ছাড়া আর কেউ যেন না আসতে পারে সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। ববি বলছেন হেনরির কথা মতো তাকে কেভিনের বাড়িটা ছেড়ে দেয়া হয় আর আমরা দূর থেকে হেনরির কর্মকাণ্ড লক্ষ্য করছি। তো সূর্য যখন একদম মাথার ওপরে, তখন হেনরি কবুতর 4টাকে জবাই করে প্রত্যেকটা কবুতরের রক্ত আলাদা আলাদা করে রাখে। তারপর হেনরি সেই 4টা মানুষের খুলি বের করে, এক একটা খুলির ওপরে একটি করে কবুতরের রক্ত ঢেলে দেয়। রোদের তাপে কিছুক্ষণ পরে খুলিগুলোর রক্ত শুকিয়ে যায়। তারপর হেনরি কিছু পাখির পালক আগুনে পুড়িয়ে সেটা ছাই করে নেয়। সেই ছাইয়ের সাথে কিছুটা রং মিশিয়ে সামান্য পানি দিয়ে সেটাকে এক ধরনের কালির মতো বানিয়ে ফেলে। তারপর রোদে শুকিয়ে যাওয়া রক্ত মাখা মাথার খুলিগুলোর ওপরে আঙুলের সাহায্যে কিছু একটা লিখতে শুরু করে হেনরি। এক সময় এক এক করে 4টা মাথার খুলির ওপরে লেখা শেষ হলে আবারও খুলিগুলো কিছুক্ষণ রোদে শুকিয়ে নেয় হেনরি। খুলিগুলো শুকিয়ে গেলে হেনরি সহ বাকি কবিরাজরা সেই 4টি মাথার খুলি নিয়ে কেভিনের সেই কবিরাজি করার জন্য যে ঘর, সেই ঘরে চলে যায়। তারপর সেখানে সবাই মিলে শুরু করে একটি যজ্ঞ। ববি ভাই বলছেন ওই দিন ওই 6 কবিরাজ একটা মালসার ভেতরে আগুন জ্বালিয়ে সেই আগুনের পাত্রের পাশে এই 4টি মানুষের মাথার খুলি রেখে তন্ত্র মন্ত্র পড়তে থাকে এবং তাদের জানা জাদুবিদ্যা সব জাহের করতে থাকে। সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই 6 জন কবিরাজ এই রিচুয়াল করেছিল। এতে করে নাকি এই 4 পুরুষের আত্মা পূর্ণ শক্তি পেতে সক্ষম হয়েছিল। একটা কথা বলে রাখা ভালো, এই যে 4টি মানুষের মাথার খুলি, এগুলো মূলত ওই কবিরাজদের ভেতরে কোনো একজনের 4 পূর্বপুরুষের মাথার খুলি ছিল, যেমন বাবার, দাদার, দাদার বাবার এবং তার বাবার। কেননা এই ম্যাজিক সম্পূর্ণ করতে হলে এমন 4টা মানুষের খুলির প্রয়োজন, যা হতে হবে 4 পূর্বপুরুষের মাথার খুলি। যাই হোক, সন্ধ্যা পর্যন্ত টানা যজ্ঞ শেষ করে হেনরি এবং বাকি কবিরাজরা বাইরে চলে আসে। তারপর হেনরি আমাদের সবাইকে ডাকে। আমরা হেনরির কাছে গেলে হেনরি আমাদের বলে, আপনারা দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না,
সূর্য ডোবার সাথে সাথে আমি আমার আসল কাজ অর্থাৎ 4 পূর্বপুরুষের আত্মা ফেরানো জাদু শুরু করব। বাইরে পরিবেশটা তখন অস্বাভাবিক হয়ে যেতে পারে, সবার কাছে মনে হতে পারে প্রচন্ড ঝড় তুফান হচ্ছে। দয়া করে কেউ ভয় পাবেন না, আর ভুলেও এই উঠানের চারপাশে কেউ আসবেন না। যদি কেউ আসেন তবে নিজ দায়িত্বে আসবেন, কেননা তারা চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন। হেনরির কথা শোনার পরে আমরা তাকে আশ্বস্ত করি যে আমরা কেউ আসবো না এখানে, আপনি আপনার কাজ চালিয়ে যান। সেদিন সূর্য ডোবার পরে শুরু হয় আসল কাজ। ববি ভাই বলছেন আমরা তখন আড়াল থেকে দেখতে থাকি হেনরি কি করছেন। তাছাড়া এই সমস্যা সমাধানের পরে হেনরি আমাদের সবকিছু খুলে বলেছিল। আমি ঘটনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সেটা এখন বলছি যে কিভাবে করা হয়েছিল, কি করা হয়েছিল এই 4 পূর্বপুরুষের আত্মা ফেরানোর সময়। সেদিন হেনরি উঠোনের মাঝখানে একটি কাপড় বিছিয়ে সেখানে সেই 4টি মানুষের মাথার খুলি রাখে। তারপর সেই খুলি বরাবর 4টি দাগ কেটে দেয়, মানে 4টি খুলির সামনের দিকে একটি করে সরল রেখা টানে। সেই দাগের উপরে কিছু রং ছিটিয়ে সেগুলোর উপরে মোমবাতি স্থাপন করে, অনেকটা অ্যাসেম্বলির মতো করে সাজিয়ে নেয়। এরপর সেই মোমবাতিতে আগুন জ্বালিয়ে হেনরি সহ বাকি কবিরাজরা খুলিগুলোর সামনে দিয়ে এক লাইনে বসে পড়ে। তারপর সবাই মন্ত্র পড়া শুরু করে। ঘন্টার পর ঘন্টা মন্ত্র পড়েই যাচ্ছে তারা। বেশ কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পরে চারপাশে ঝড় উঠতে থাকে, মনে হচ্ছে এখনই সব লন্ডভন্ড করে দেবে। অবাক করা বিষয় হচ্ছে এত বাতাসের ভেতরেও মোমবাতিগুলো ঠিকই জ্বলছে। একটি ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয় তখন। এভাবে ঝড় বাতাস চলাকালীন সময় প্রথম সারির মোমবাতিগুলো এক এক করে নিভে যায়। তারপর তার কয়েক সেকেন্ড পরে একটি আলো এসে প্রবেশ করে প্রথম খুলির ভেতরে। আলোটি যখন প্রথম খুলির ভেতরে প্রবেশ করেছে তখন সব কবিরাজ একসাথে দাঁড়িয়ে যায়। তারপর তারা সুরেলা কণ্ঠে একটি লাইন বলতে থাকে, যার বাংলা অর্থ হচ্ছে তোমার পিতাকে নিয়ে এসো। এভাবে কিছুক্ষণ গান গাওয়ার পর ওই আলোটি আবার ওই খুলি থেকে বেরিয়ে চলে যায়। তার কয়েক মিনিট পরে দ্বিতীয় লাইনের মোমবাতি সব এক এক করে নিভে যায়। তারপর একটি আলো এসে দ্বিতীয় মাথার খুলির ভেতর প্রবেশ করে। ওই আলোটি যখন দ্বিতীয় খুলির ভেতরে প্রবেশ করে তখন সব কবিরাজ আবারও একই সুরে সেই গান গাইতে থাকে। তার কিছুক্ষণ পরে আবারও একই ঘটনা ঘটে, আলোটি খুলি থেকে বের হয়ে যায়। তৃতীয় লাইনের মোমবাতিগুলো এরপর সব নিভে যায়। আরেকটি আলো এসে তৃতীয় মাথার খুলিতে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে কবিরাজরা সেই একই গান আবারও গাইতে থাকে। তার কিছুক্ষণ পর আবার সেই তৃতীয় আলোটি খুলি থেকে বেরিয়ে যায়। তৃতীয় খুলিটি যখন ওখান থেকে চলে যায় তারপর পরিবেশটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। মনে হচ্ছে এক্ষুনি সব লন্ডভন্ড হয়ে যাবে। চারপাশ জুড়ে তখন প্রচন্ড বাতাস বইছে। এমন সময় চতুর্থ লাইনের মোমবাতিগুলো নিভে যায় এবং একে একে 4টি আলো 4টি খুলিতে প্রবেশ করে। যখনই ওই আলো খুলিগুলোর ভেতরে প্রবেশ করেছে তখন আবার সেই কবিরাজরা উঠে দাঁড়ায় এবং সবাই একসাথে বলতে থাকে, হে মহাত্মা, বাঁচাও আমাদেরকে বাঁচাও। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পরে ওই 4টি মানুষের মাথার খুলি মানুষের মতো কথা বলে ওঠে। ওরা বলে, তোদের এত বড় সাহস, আমাদের বিরক্ত করিস। তখন হেনরি বলে, আমাদের ক্ষমা করে দাও, আমরা যে বড় অসহায়, আমাদের আর কোনো পথ খোলা ছিল না, আমরা বাধ্য হয়ে তোমাদেরকে ডেকেছি। তারপর ওই 4 পূর্বপুরুষের সাথে কবিরাজ হেনরির অনেক কথা হয়। অবশেষে হেনরি সক্ষম হয় তাদের শান্ত করতে। এক পর্যায়ে চতুর্থ খুলির যেটার ভেতরে গোমের আত্মা ছিল সে বলে, আমাদের কেন ডেকেছিস সেটা বল। তখন হেনরি সবকিছু খুলে বলে কিভাবে ইউরোবারা ইবদের ওপরে কালো জাদু করেছে আর এই সমস্যার সমাধান কি সেই বিষয়ে গোমের কাছে তারা জানতে চায়। সবকিছু শুনে গো বলে, এই সমস্যার সমাধান হচ্ছে আয়না জাদু। তারপর গো হেনরিকে বলে দেয় কিভাবে সেই আয়না জাদু করতে হবে, আর গো এটাও বলে দেয় আজকে রাতে কোন 3 যুবক মারা যাবে। তাদেরকে যদি বাঁচাতে চায় তাহলে তাদেরকে পানির ভেতরে রাখতে হবে। এই জিনের জাদু পানিতে কাজ করে না। ওরা 3 জন যেন আজকে সারা রাত পানির ভেতরে কাটিয়ে দেয়, তাহলেই বাঁচতে পারবে। এরপর সে বলে, আর তুই আগামীকাল আয়না জাদু প্রয়োগ করবি, এই আয়নার ভেতরে তাদেরকে বন্দি করে হত্যা করবি। পুরো প্রক্রিয়াটি কিভাবে করতে হবে সেটা গো হেনরিকে শিখিয়ে দেয়। তারপর সেই মানুষের মাথার খুলিগুলো থেকে একে একে 4টি আলো
উড়ে চলে যায়। এভাবেই শেষ হয় 4 পূর্বপুরুষের জাদু। সবকিছু সম্পূর্ণ হওয়ার পর হেনরি সবাইকে আবারও ডাকে। আমরা তার কাছে গেলে সে সবকিছু খুলে বলে। তারপর সেই 3 জন যুবককে, যাদেরকে আজকে রাতে মেরে ফেলা হবে, তাদেরকে একটি পুকুরে রাত কাটাতে বলা হয়। হেনরির কথা মতো ওই 3 জন যুবক সারা রাত পুকুরের পানিতে কাটিয়েছিল। পরের দিন বিকেলে হেনরি একা আসে, সাথে 3টা আয়না নিয়ে। হেনরিকে দেখে আমরা সবাই তার কাছে এগিয়ে গেলাম। তখন হেনরি বলে, আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা? আমরা তাকে বলি, না, আজকে আর কোনো সমস্যা হয়নি। যাই হোক, সেদিন বিকেল থেকে হেনরি একটা রিচুয়াল শুরু করে, যেটা কেভিনের উঠোনে বসে সে করেছিল। রিচুয়ালটা মূলত একটি পূজা পাঠ ছিল, যেটা সঙ্গত কারণে আমি বর্ণনা করতে চাই না। সেদিন সূর্য ডোবার পরে হেনরি একটি গণ্ডি কেটে বসে। তার সামনে ছিল 3টি আয়না। সেই 3টি আয়না সামনে রেখে মন্ত্র পাঠ করতে থাকে। কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পরে একসাথে 3টি আলো এসে সেই 3টা আয়নার ভেতরে প্রবেশ করে। তারপর হেনরি একটা ছুরি দিয়ে একটি আয়নার ভেতরে আঘাত করে। যখনই সে ছুরি দিয়ে আয়নার ভেতরে আঘাত করে, তখন প্রচন্ড একটি আর্তনাদের শব্দ ভেসে আসে। ববি ভাই বলেছেন, ওই আর্তনাদের শব্দটা এত জোরালো ছিল, যেমনটা খুব নিকটে বজ্রপাত হলে হয়। উপস্থিত সবার কানের পর্দা ফেটে যাবার মতো অবস্থা হয়েছিল। এভাবে একে একে 3টি আয়নাকে হেনরি আঘাত করে ছুরি দিয়ে, আর প্রত্যেকবার ওইভাবে আর্তনাদের শব্দ ভেসে আসে। এটা শেষ করার পরে হেনরি আমাদের সবাইকে ডাকে এবং সে বলে, সমস্যার সমাধান হয়ে গেছে। আজকে থেকে তোমরা সবাই ইউরোবাদের কালজাদু থেকে মুক্তি পেলে। এভাবেই একটি ভয়ঙ্কর সমস্যার সমাধান করেছিল হেনরি। তারপরে ইউরোবা এবং ইবোদের ভেতরে অনেকবার কালজাদুর লড়াই হয়েছে। 2 পক্ষ ভয়ঙ্কর ভয়ঙ্কর জাদু করেছে উভয় পক্ষের ওপরে। সেই সব ঘটনা ববি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে আমি পর্যায়ক্রমে পাঠাবো ইনশাল্লাহ। কর্মব্যস্ততার কারণে ঘটনা সংগ্রহ করতে এবং লিখতে আমার অনেক সময় লেগেছে, কেননা আমি ববি ভাইয়ের কাছ থেকে একটু একটু করে ঘটনা শুনি আর একটু একটু করে লিখি। জানি না কতটা গুছিয়ে লিখতে পারলাম। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে আমি চুকসের দাদু বাগলার দাদুর একটি ঘটনা লিখে পাঠাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আপনার জন্য এবং ভূত.com-এর জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। এই বলে মেহেদী হাসান তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবার কাছে এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি। আমি আপনাদের সকলের প্রিয় ভূত.com-এর একজন মডারেটর এবং আমি ভূত.com-এর একজন অফিসিয়াল স্টোরি টেলার। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি স্টোরি। যেই ঘটনাটি আসলে আমাকে বলেছেন একজন আন্টির নাম হচ্ছে সামিরা আন্টি। সামিরা আন্টি যখন আমাকে ঘটনাটি বলেন, উনি আমাকে বলেছিলেন যে এই ঘটনাটি আসলে উনি শেয়ার করতে চাননি কখনো, কিন্তু তার মনের ভেতরে এই ঘটনাটি একটা বার্ডেন হিসেবে ছিল, যেই কারণে আজকে উনি ওনার এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমি আর কথা না বাড়িয়ে ঘটনায় যাবার আগে একটা কথাই বলতে চাই, আপনারা যে যেখান থেকে ঘটনা শুনছেন সবাই ভালো থাকুন এবং আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য আমার দোয়া থাকবে। চলুন ঘটনায় চলে যাই এবার। সামিরা আন্টি আমাকে বলেছেন যে ওনার হাজবেন্ড আসলে প্রবাসী ছিলেন একজন। উনি যখন প্রবাস থেকে ফিরে আসেন তখন আসলে ওনার মা বাবার ইন্তেকাল হয়ে যায়, যে কারণে আসলে ওনার ফিরে আসা। তো সামিরা আন্টির শাশুড়ি এবং শ্বশুর যখন মারা গেলেন তখন ওনাকে আসলে বাসাতে একাই থাকতে হতো এবং ওনাদের বাসাটা ছিল খুবই বড়, আর কেউ ছিল না, ছেলে মেয়ে ছাড়া আর কেউ ছিল না সেই বাসাতে। তো বাড়িটা ছিল 2 ক্যানেলের এবং প্রচুর কর্মচারী ছিল সেই বাড়িতে। তারা আসলে বলতে গেলে টাকা পয়সার দিক দিয়ে অনেক বেশি ধনী ছিলেন। গেটের সামনে গার্ড ছিল, এমন বিষয়টা এমন ছিল যে বাসা একেবারে কর্মচারী দিয়ে বাসাটা ছিল একদম ভর্তি। তাদের আসলে নিজেদের কোনো কাজ করতে হতো না বা কোনো ধরনের কোনো কষ্টও হতো না, সবকিছু ঠিকঠাক চলছিল। এমন সময় ওনাদের বাড়িতে একদিন ডাকাতি হলো। 5 জন মুখোশ পরা লোক ঢুকে পড়লেন ভেতরে, ওনাদের রশি দিয়ে বেঁধে ফেললেন এবং যা কিছু ছিল সবকিছু লুট করে নিয়ে চলে গেল।
ভেতরের কর্মচারীরা সকালবেলা আসতো এবং সন্ধ্যায় কাজ শেষ করে চলে যেত। আর গেটের সামনে যে 2জন গার্ড ছিল তাদের ডিউটি ছিল 12 ঘন্টা করে। 12 ঘন্টা একজন ডিউটি করত এবং অপর 12 ঘন্টা আরেকজন ডিউটি করত। কিন্তু যখন ডাকাতিটা আসলে হলো তখন ভেতরের সব কর্মচারী অলরেডি চলে গিয়েছিল। তাই তখন শুধু বাড়িতে সামিরা আন্টি ছিলেন এবং ওনার হাজবেন্ড ছিলেন। যখন ওই ডাকাতরা প্রথমে গেটের গার্ডকে বেঁধে ফেললো, তারপর ওনাদের সামনে দরজা ভেঙে ঢুকে পড়লো। আসলে ওনারা হয়তোবা প্ল্যান করেই কিছু একটা করেছিলেন বলে সামিরা আন্টি মনে করেন এবং টাকা পয়সা সবকিছু নিয়ে চলে যায়। এই সময় আসলে সামিরা আন্টি 6 মাসের গর্ভবতী ছিলেন। এরকম ঘটনার কারণে শুধু উনি ভয়ই পাননি, বরং উনি ডিপ্রেশনে ভুগতে শুরু করলেন। এই জন্য উনি ঠিক করলেন কি কিছুদিনের জন্য উনি আসলে ওনার মা বাবার বাড়িতে চলে যাবেন। তো কিছুদিন পরে মার কাছে উনি চলে গেলেন এবং ভালো ফিল করলেন যখন, তখন উনি আবার ফিরে এলেন। ভালো লাগা ওনার একটু কাজ করতে শুরু করলো। আবার ফিরে এসে উনি ওনার স্বামীকে জিজ্ঞেস করলেন ডাকাতরা কি ধরা পড়েছে নাকি। ওনার স্বামী উত্তর দিলেন, না এখনো পড়ে নাই, কিন্তু পুলিশ এখনো খুঁজছে, কিন্তু এখনো কোনো সূত্র পাওয়া যাচ্ছে না আসলে। সামিরা আন্টি তখন বললেন যে ওনার একজন কর্মচারী হয়তো এর সাথে জড়িত থাকতে পারেন। তখন ওনার হাজবেন্ড ওনাকে জিজ্ঞেস করেন যে এটা তুমি কিভাবে বুঝলে। তখন সামিরা আন্টি বললেন কি তুমি সময়টা দেখো, যেই সময় ডাকাতিটা হয়েছে সেই সময় কিন্তু আমাদের বাড়ির ভিতরের যে কর্মচারীরা ছিল তারা কিন্তু তখন আসলে ভেতরে ছিল না, কাজেই এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স হতে পারে না। আর বাহিরের গার্ডটাকে দেখো, এত সুন্দর, মানে কোনো বাধা দেওয়া ছাড়াই ডাকাতগুলোকে ভেতরে ঢুকতে দিল, কোনোভাবেই প্রতিরোধ করলো না, এটা কিভাবে সম্ভব। তখন সামিরা আন্টি সেই বাহিরের গার্ডটাকে ওনার হাজবেন্ডের সামনে ডেকে আনলেন এবং আনার পরে উনি কয়েকটা প্রশ্ন করার সাথে সাথে গার্ডটা কিছুটা প্যানিকড হয়ে গেল। উনি জিজ্ঞেস করলেন যে তুমি যে সেদিন ডিউটি করছিলা সেদিন আসলে ওনাদেরকে তুমি প্রতিরোধ কেন করো নাই। উনি আমতা আমতা করে বললেন কি যে আমার কাছে তো ওরকম কোনো অস্ত্র শস্ত্র নাই, আর ওনাদের কাছে ছুরি বল্লম কত কিছু ছিল, আমি আসলে পারি নাই। কারণ ওটা প্যানিক করার কারণে সামিরা আন্টি ওনার হাজবেন্ডকে বললেন কি ওকে এক্ষুনি বরখাস্ত করো, আমি 100% শিওর যে সে ডাকাতের সঙ্গেই ছিল। যদিও ওনার হাজবেন্ড হচ্ছে ওনার কথাটাতে খুব বেশি একটা কনভিন্স হলেন না, তারপর ওনার স্ত্রীর কথায় উনি হচ্ছে লোকটাকে কাজ থেকে বের করে দিলেন এবং পরবর্তী দিন ওনারা হচ্ছে নতুন একজন কর্মচারী নিয়োগ দিলেন। এবং সামিরা আন্টি মনে করছিলেন যে এখন তাহলে আমরা আসলে সঠিক পথেই আছি, আশা করি এখন আর কোনো সমস্যা হবে না, কারণ বেঈমান লোক আসলে থাকার থেকে না থাকা অনেক ভালো। এর মধ্যে প্রেগনেন্ট থাকার কারণে সামিরা আন্টি কাজকর্ম খুব বেশি একটা করতে পারতেন না, কিছুটা সময় অসুস্থ থাকতেন এবং এই কারণে হচ্ছে 24 ঘন্টার জন্য ওনার কারো সাহায্যের দরকার ছিল। আসলে উনি ওনার নতুন পাহারাদারকে বললেন কি বাইরে একটু খোঁজ খবর নেও, যদি হচ্ছে আশেপাশে অনেক মানুষ তো আছে, যদি কেউ 24 ঘন্টা কাজ করার জন্য রেডি থাকে তাহলে আমাকে জানাবা। তো সিকিউরিটি গার্ড তাকে বললেন কি আচ্ছা ঠিক আছে, তাহলে জানাবো আপনাকে ম্যাডাম, কোনো সমস্যা নাই, আমি দেখি। তো 2 দিন পরে পাহারাদার এসে আন্টিকে বললেন কি যে ম্যাডাম বাহিরে একটা মেয়ে অপেক্ষা করছে, সে বলছে যে সে 24 ঘন্টা থাকার জন্য প্রস্তুত এবং গৃহস্থলীর সব কাজ সে খুব ভালোই করতে পারে। তখন সামিরা আন্টি ওনাকে বললেন কি যে ঠিক আছে তাহলে তাকে ভেতরে নিয়ে আসো, কথা বলে দেখি। মেয়েটা যখন ভেতরে আসলো তখন সামিরা আন্টি তো মেয়েটাকে দেখে টোটাল অবাক। সে অবিশ্বাস্য সুন্দরী ছিল এবং সে যে কাপড়গুলো পরানো ছিল সেগুলো একদমই মনে হচ্ছিল না যে কোনো গৃহকর্মীর কাপড়। উনি ভাবলেন যে এই মেয়েটি আগে যেখানে কাজ করতেন নিশ্চয়ই সেই লোকগুলি খুব ভালো ছিল যারা হচ্ছে ওনাকে খুব যত্নে রেখেছেন আর কি। আন্টি পরে মেয়েটাকে অনেকগুলো প্রশ্ন করতে লাগলো যে কোথায় কাজ করতে, কোথায় থাকতে। তো ওনাদের কথোপকথনের পরে উত্তরগুলো নিয়ে যখন হচ্ছে আন্টি সন্তুষ্ট হলেন তখন উনি মেয়েকে জিজ্ঞেস করেন যে তুমি কি ধরনের কাজ পারো। তখন মেয়েটি বলল যে আন্টি আমি খুবই পরিশ্রমী এবং পরিষ্কার থাকি, আর আমি আসলে আপনি যখন যে কাজই করতে বলবেন আমি কখনো মানা করব না। তো আন্টি চিন্তা করলেন কি সে যেহেতু খুবই পরিশ্রমী পরিষ্কার ছিল এবং তার কথা বলার ধরনও আন্টিকে অনেক প্রভাবিত করেছিল, কিছুক্ষণ আলাপ করার পর আন্টি মেয়েটাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আন্টির মতে সেই মেয়েটি তখন 17 বছর বয়সী ছিল, যেই কারণে তার কোনো ধরনের কোনো আইডেন্টিফিকেশন কার্ড তখন ছিল না। এই ঘটনাটা আসলে হচ্ছে 90s আমল, তো সেই টাইমে আসলে আইডেন্টি কার্ড 17 বছর বয়সে থাকার কথাও না। যাই হোক, তো এই মেয়েটি যখন আন্টির জীবনে এলো
আন্টির মনে হলো যেন তার জীবনে শান্তি ফিরে এসেছে। এই মেয়েটি আন্টিকে বিছানা থেকে উঠতে পর্যন্ত দিত না। সবকিছু এমন হয়ে গেছিল যে ওনাকে কিছু বলতেও হতো না, কিছু করতেও হতো না। আন্টি তার জন্য খুবই খুশি ছিলেন এবং আশেপাশের সবার কাছেই তার প্রশংসা করতেন। কিন্তু হঠাৎ কিছুদিন পরে আস্তে আস্তে জিনিসপত্র কিছুটা বদলাতে শুরু করে। আসলে আন্টি তখন 8 মাসের গর্ভবতী ছিলেন। তিনি জানতেন যে এটা আসলে যেই সমস্যাগুলি হচ্ছে ওনার, এটা আসলে ওনার প্রেগনেন্সির কোনো ইফেক্ট না। কারণ হচ্ছে ওনার সমস্যাগুলো এমন ছিল যে উনি প্রথমে রাতে কিছু অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলেন, যেখানে কবরস্থান আর মৃত মানুষ দেখতে পেতেন উনি। ওনার মনে হচ্ছিল যে চারপাশে যেন অনেক মৃতদেহ ছিল, তারা ঘরটাকে ছিঁড়ে ফেলছিল এবং আন্টির দিকে যেন ছুটে আসছিল। দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যে উনি ঘুমাতে পর্যন্ত পারতেন না। ইভেন যদি ঘুমিয়ে থাকতেন তাহলে চিৎকার দিয়ে জেগে উঠতেন। এটা শুধু একদিনের ব্যাপার ছিল না, এই দুঃস্বপ্নগুলো আসলে আন্টির কাছে প্রতিদিনই প্রায় হাজির হচ্ছিল। উনি আসলে ঘুমাতে ভয় পাচ্ছিলেন। একটা সময় ভয় ছিল যে আবারও যদি একই স্বপ্ন দেখি বা চিৎকার করে জেগে উঠবো। স্বপ্নগুলো আসলে ওনার কাছে এতটাই বাস্তবিক মনে হতো যে জেগে ওঠার পরও উনি মনে করতেন যে উনি এখনো আসলে মনে হয় বিপদেই আছেন। সময় চলে যাচ্ছিল আর ওনার ডেলিভারির দিন কাছাকাছি আসছিল। আল্ট্রাসাউন্ড অনুযায়ী বাচ্চা পুরোপুরি সুস্থ ছিল, কিন্তু যখন উনি ডেলিভারি করলেন তখন বাচ্চাটা মৃত জন্ম নেয়। এবং শুধু মৃত নয়, বাচ্চাটা এমন ভাবে জন্ম নেয় যে বাচ্চাটার শরীরের হাড় যেন সব চুরমার হয়ে গেছে। আর এই ঘটনাটা যেন গতকালকেই ঘটেছে এমন। কারণ এর আগে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল তখন ডাক্তার বলেছিল কোনো সমস্যা নেই। ইভেন আগের দিনও বাচ্চার হার্টবিট বা বাচ্চার নড়াচড়া উনি ফিল করতে পারছিলেন। তাহলে এটা কিভাবে সম্ভব? তখন আসলে ওনার বোন যে আছে আমরিন বা অ্যামি, উনি এবং আন্টির হাজবেন্ড এই বিষয়ে কিছু বললেন না। তারা শুধু বলেছিলেন যে এখানে কোনো একটা সমস্যা হয়তো বা আছে, ডাক্তার কি বলে দেখা যাক। কয়েকদিন পর যখন অ্যামি সত্যি কথা বলল, তখন মনে হলো যে মাটির নিচ থেকে আসলে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে ওনার পায়ের নিচ থেকে। এটা ছিল আসলে তার প্রথম সন্তান, যার জন্মদানের সময় সবকিছুই পুরোপুরি স্বাভাবিক ছিল, জটিলতা তো ছিলই না। ডাক্তার সেখানে বসেছিল মাথা ধরে আসলে, কারণ আল্ট্রাসাউন্ডে বাচ্চাটা পুরোপুরি সুস্থ দেখাচ্ছিল। ডাক্তার বিশ্বাসই করতে পারছেন না। আমি যখন ডাক্তারকে বললো যে গতকালকে তো ঠিক ছিল, তখনই আসলে এরকম একটা অদ্ভুত অবস্থা যে এটা কেমন, কিভাবে সম্ভব। হাসপাতালে একদম ভিড় ভাট্টা লেগে গেছিল। ডাক্তাররা একটা বোর্ড গঠন করলেন এবং পুরো ব্যাপারটা তদন্ত করতে চাইলেন, কিন্তু আসলে তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তখনও। ওনার জন্য দিনটা একেবারে দুঃস্বপ্নের মতো ছিল। শুধু সেই মানুষই ব্যথা অনুভব করতে পারে যারা তাদের সন্তানের এমন মৃত্যু সহ্য করেছে। উনি দিনের পর দিন অজ্ঞান অবস্থায় ছিলেন এবং শেষ পর্যন্ত ডিপ্রেশনে চলে গেলেন। উনি ওনার বাচ্চার মুখ পর্যন্ত দেখতে পারছিলেন না। ওনার মা ওনাকে বলতেন, দেখো মা, তুমি যদি তাকে দেখো তাহলে তোমার মেজাজ আরো খারাপ হয়ে যেত। এই কারণে তার চেহারা তোমাকে দেখতে দেয়নি। তাকে এই কারণে তাড়াতাড়ি দাফন করা হয়েছিল, কষ্ট পেতে অনেক। কিন্তু এরপর থেকে আমি আস্তে আস্তে আরো অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলাম। আমি বারবার স্বপ্নে একটা শিশুকে দেখতাম যে একা একা হাঁটতো, আর সে দেখতে ছিল আমার বাচ্চাটার মতোই, ঠিক যেভাবে আমার মা বর্ণনা করেছিল আর কি ওনার কাছে। উনি এটা বলছেন আমাকে। প্রথমে মনে হয়েছিল যে হয়তো এটা ওনার মনের ভুল, যেমন মা শিশুর চিত্রায়ন করেছিলেন নিজের মনের ভেতরে স্বপ্নে, সেটাই হয়তোবা। কিন্তু তারপর এটা একটা রুটিন হয়ে গেল ওনার জন্য। প্রতিদিন সেই বাচ্চা শিশুটি স্বপ্নে আসতেন আন্টির এবং জিজ্ঞেস করতেন, মা তুমি আমাকে কেন মেরে ফেললে, বা আমাকে মরতে কেন দিলে। এই কণ্ঠস্বরটা ওনার এতটাই পরিচিত লাগতো যে উনি 7-5 কিছু ভাবতেই পারতেন না। আর এই কারণে উনি ওই বাচ্চাটার আওয়াজটাকে ওনার মাথা থেকে ঝেড়ে ফেলতেও পারতেন না। এক পর্যায়ে উনি সবকিছু ওনার হাজবেন্ডকে জানালেন এবং এরপর তিনি আমাকে বলেছিলেন যে ওনার হাজবেন্ড ওনাকে বলেছিলেন ওনার হাজবেন্ড নাকি এমন কোনো স্বপ্ন কখনো দেখেন নাই, বা এটার কোনো কারণ উনি বুঝতে পারছেন না। ওনার হাজবেন্ডকে উনি বললেন যে আমি এমন স্বপ্ন দেখছি, কিন্তু আমি তো কখনো তোমার সাথে শেয়ার করিনি। আর বয়স্করা বলতো যে আসলে স্বপ্নের কথা শেয়ার করতে নেই, খারাপ স্বপ্নের কথা। তো উনি এই সমস্ত বলে বলে এতটাই অস্থির হয়ে পড়েছিলেন যে শান্তি পেতে ওনাকে ডাক্তারের প্রেসক্রাইব করা মেডিসিন পর্যন্ত খেতে হচ্ছিল। এছাড়া উনি ঘুমাতে পারতেন না,
এবং সবসময় মনের ভেতরে একটা ভয় থাকতো এবং উনি কোনো জায়গাতেই শান্তি পেতেন না। এই সময় সেই গৃহকর্মী, বাই দ্য ওয়ে সেই গৃহকর্মীটার নাম ছিল ফারিহা। তো সেই সময় সেই গৃহকর্মী ফারিহা ওনার খুবই যত্ন নেওয়া শুরু করলো। তো রাতের বেলা তার জন্য জেগে থাকতো মেয়েটা, দিনের বেলাতেও সবসময় পাশে থাকতো, যা কিছুই দরকার হতো তাই করতো। এমন সুন্দর আচরণ এবং এমন সুন্দর তার কাজকর্মের অবস্থা দেখে আন্টি কি করলেন, মেয়েটার বেতন হচ্ছে ডাবল করে দিলেন। এই চিন্তা করে যে যদি সেই টাইমে আমাকে ছেড়ে চলে যায় বা হচ্ছে কোনোভাবে কাজ ছেড়ে দেয়, তাহলে তো হয়তো আমি পাগল হয়ে যাব। উনি এটা বলেছিলেন যে উনি শুধু আশা করছিলেন যে এভাবে যেন উনি পুরোপুরি ভেঙে না পড়েন। এতদিন যা ঘটেছে এই সব কিছু তো ওনার মাথায় আটকেই ছিল। তারপরে হচ্ছে ওনার বাচ্চাটাও মারা গেল, এই জন্য উনি হচ্ছে মনমরা। আর এই মেয়েটাও যদি এখন চলে যায় তাহলে হচ্ছে আসলে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো একদিন এরকম চলতে থাকার পরে উনি হচ্ছে ওনার কাপড়ে কিছু একটা অনুভব করলেন, মানে হচ্ছে কিছু একটা শক্ত কিছু একটা অনুভব করলেন এবং উনি বললেন কি যেটা অ্যাকচুয়ালি হতে পারে কোনো একটা তাবিজ। তো তাবিজ যখন ওনার কাছে মনে হলো তখন উনি এটা চিন্তা করলেন যে কাপড়ের ভেতরে সেলাই করে এই তাবিজ ঢোকানো, তাহলে এটা আসলে কি ঘটনা। আসলে আন্টির বাসায় কাপড় ধোয়ার জন্য একজন গৃহকর্মী ছিল, ইস্ত্রি করার জন্য একজন এবং সেলাই কাজ করার জন্য একজন ছিল। আর দিনে 24 ঘন্টা 7 দিন হচ্ছে যে গৃহকর্মীটা তার সাথে থাকতো, তাকে উনি ডেকে নিলেন এই তাবিজ জিনিসটা দেখানোর জন্য। এরপর যখন আন্টি ওনাকে তাবিজটা দেখানোর জন্য ডাকলেন, তখন যে কাপড় ধুইতো সেই হচ্ছে মহিলাটা বলল কি যে, ও ম্যাডাম এটা কি, এটা তো জাদু, এটা তো আপনার উপরে তো জাদু করেছে। আমি তাকে জিজ্ঞেস মানে আন্টি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এটা কি বলছো, জাদু কিভাবে হয়, তুমি জাদু সম্পর্কে কি জানো। সে বলল কি যে শুনেছি কে জাদু যখন কেউ করে তখন হচ্ছে এরকম তাবিজ বা হচ্ছে কোনো অ্যামিউলেট এগুলা জিনিসপত্র রাখতে হয়। আন্টি চিন্তা করলেন যে আমি কার ক্ষতি করেছি যে আমার উপরে কেউ জাদু করবে, বা আমি তো এরকম ভাবে কোনো অন্যায় করিনি বা কারোর সাথে কোনো খারাপ আচরণ তো করিনি। তখন ওই মহিলাটি আন্টিকে একটা বড় বোনের মতো বুঝিয়ে দিলেন যে দেখেন ম্যাডাম, সময় খুব খারাপ যাচ্ছে, মানুষ তো এতটা ঈর্ষান্বিত হতে পারে এবং হচ্ছে ক্রোধের বশবর্তী বা হচ্ছে হিংসার বশবর্তী হতে পারে, যে কারণে আপনার উপরে জাদু করতে পারে। আপনার পরিবারটা যথেষ্ট পরিমাণে ভালো, আপনার হাজবেন্ড একটা ভালো অ্যামাউন্টের টাকা কামাচ্ছে, আপনার কোনো কিছুর অভাব নেই, সেটা দেখে হয়তো বা কেউ হিংসার বশবর্তী হতেই পারে। আচ্ছা, এই পরামর্শগুলো দেওয়ার পরে আন্টি ওনাকে আর কিছু বলেন নাই। এরপর ওনাদের লন্ড্রির জন্য যে মহিলাটা আছে উনি তাকে ফোন করে জিজ্ঞেস করলেন যে এটা কি তার কাজ কিনা, জামা কাপড় ধোয়ার সময় সেই কাজ করেছে কিনা। আন্টি ওনাদের দুইজনকেই জিজ্ঞেস করলেন, ডেকে অনেক কিছু বললেন, কিন্তু তারা দুইজনই হচ্ছে অবাক হয়ে গেলেন যে এটা আন্টি আপনি কি বলছেন ম্যাডাম, আমরা তো এরকম কখনো কিছু করি না। শেষ পর্যন্ত আন্টি যখন চিন্তা করলেন যে হতে পারে হয়তোবা তারা কোনো কিছু একটা করছে, আন্টি আর রিস্ক নিতে চাননি, ওনাদের দুজনকে হচ্ছে আন্টি কাজ থেকে বের করে দিলেন এবং নিজে উনি চিন্তা করছেন কি ওনাদেরকে যদি কাজ থেকে বের না করি তাহলে এই পরিস্থিতিটা হয়তোবা সামাল দিতে পারবো না, কাজে বের করে দেওয়াটাই ভালো। এর মাঝখানে উনি ঘরের মধ্যে অনেক কিছু দেখছেন, চিন্তা করছেন, স্বপ্ন দেখছেন, এমন কালজাদুর প্রভাব দেখছেন, চিন্তা করছেন এইসব নিয়ে, কিন্তু ওনার হাজবেন্ডের ভেতরে এরকম কোনো প্রতিক্রিয়া নেই, যেন উনি আসলে এগুলো কিছু বুঝতেই পারছেন না। কিন্তু এর মাঝখানে ওনার হাজবেন্ডও ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলেন না, উনি কেবলই অসুস্থ থাকতেন এবং আগের চেয়ে অনেক বেশি ঘুমাতেন। এখন যে মানুষ সকাল 6টা-7টায় ওঠে সে তখন দুপুর পর্যন্ত ঘুমানো শুরু করলেন। ওনার স্বাস্থ্য অনেকদিন ধরেই খারাপ চলতে লাগলো। ওনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল এবং উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন এবং উনি কখনো ছুটি নেননি, কিন্তু হঠাৎ করে উনি অনেক বেশি ছুটি নেওয়া শুরু করলেন। এক রাতে আন্টি একটা ভয়ঙ্কর মুখ খোলা মহিলার স্বপ্ন দেখলেন। এমন ভাবে মহিলাটি নাকি স্বপ্নে গান গাইছিল যেন আন্টির পুরো শরীর এবং মুখে যেন আগুনে পুড়ে যাচ্ছিল, এমন মনে হচ্ছিল আন্টির। সেই মহিলাটি আন্টির স্বামীর দিকে ধেরে আসছিল এবং তাকে ধরার চেষ্টাও করছিল। ওনার স্বামী নাকি ওনার স্বপ্নে ওই মহিলাটার থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলেন, কিন্তু উনি পালাতে পারছিলেন না। আন্টির হাজবেন্ড স্বপ্নে ওনার দিকে তাকিয়েছিলেন এবং সে আঙ্গুল দিয়ে অদ্ভুত কিছু চিহ্ন বানালেন, যা দেখে মনে হচ্ছে কোনো শয়তানি চিহ্ন বা কারো কনস্পিরেসি বা হচ্ছে ষড়যন্ত্র।
এরপরে হচ্ছে আন্টি আমাকে বলেন যে তুমি যদি আমি চিহ্নটা তোমাকে দেখাই বাবা, তুমি গুগল করে যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে এটা কিসের চিহ্ন ছিল, কিন্তু এটা আমি তোমাকে দেখাবো না। যাই হোক, তো উনি সেই চিহ্নটা স্বপ্নে দেখার পরে খুব ভয় পেলেন এবং এত ভয় পেয়েছিলেন যে ওনার পাশে ওনার হাজবেন্ড ঘুমাচ্ছে, কিন্তু ওনার দুঃস্বপ্ন চলেই যাচ্ছে এবং উনি খুব চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলেন, একদম চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলেন এবং ওনার হাজবেন্ডও তখন ওনাকে জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, বলো আমাকে কি সমস্যা। তখন উনি ওনার হাজবেন্ডকেই স্বপ্নের কথাটা বললেন। ওনার হাজবেন্ড কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, এরপরে না উনি কাঁদতে শুরু করলেন। তখন আন্টি জিজ্ঞেস করলেন কি যে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? এই কথা বলে আন্টি ওনাকে শান্ত করতে গেলেন এবং হচ্ছে ওনাকে সান্ত্বনা দিতে থাকলেন। ওনার হাজবেন্ডকে বেশ অস্থির লাগছিল। তারপর হচ্ছে উনি বললেন কি যে ওনার হাজবেন্ড ওনাকে বলেছিলেন যে ওনার মনে হচ্ছে যে উনি আর জীবিত নেই বা ওনার আত্মা যেন বেরিয়ে চলে গেছে, এমন টাইপের স্বপ্ন উনি দেখেছিলেন। আর উনি এও দেখেছিলেন যে বাজে চেহারার একটা মহিলা নাকি তার আত্মাটা কবজ করতে এসেছে, এমন কিছু। তার মানে আন্টি চিন্তা করলেন কি তাহলে তো এখন আমার হাজবেন্ড এই জিনিসগুলো দেখা শুরু করেছে, এটা তাহলে হচ্ছেটা কি? উনি বললেন যে প্রথমে শুধু উনি মৃত মানুষ, ওনার হাজবেন্ডও বলছে যে প্রথমে শুধু উনি মৃত মানুষ দেখতে পেতেন, কিন্তু এরপর সে প্রতি রাতেই সেই পুড়ে যাওয়া মহিলাটাকে দেখতে পেতেন যে তাকে স্বপ্নে হত্যা করার চেষ্টা করছে। আঙ্কেল যখন কথাগুলো বলছিল তখন নাকি ওনার গলার স্বর খুবই কাঁপছিল। আন্টি ওনার স্বামীকে বলেছিলেন যে উনি গত 3 মাস ধরে এই ধরনের স্বপ্ন দেখছেন, কিন্তু আগে কখনো ওরকম ভাবে বলেননি, কারণ ওনার বোন অ্যামি পরামর্শ দিয়েছিলেন যে খারাপ স্বপ্ন নাকি কারোর সঙ্গে শেয়ার করতে হয় না। তখনই ওনার স্বামী ফজরের নামাজের জন্য উজু করতে উঠে গেলেন। আন্টি রান্নাঘর থেকে একটু পানি আনলেন। হঠাৎ করেই আন্টির বিছানার উপরে সিলিং ফ্যানটা ধাপ করে পড়ে গেল বিছানার উপরে। আল্লাহর অশেষ রহমত যে আন্টি তখন এই দুর্ঘটনা থেকে কোনোভাবে বেঁচে ফিরেছিলেন। আসলে আন্টি যদি আরেকটু বাম সাইডে যেতেন তাহলে হচ্ছে ফ্যানটা আন্টির মাথাতেই পড়তো, আর ফ্যানটা একদম গতিতে চলছিল। আল্লাহ ওনাকে বাঁচিয়েছেন আসলে সেই টাইমে। আন্টি তখন একদম হতবাক হয়ে যান যে এটা কি হলো। এরপরে আন্টি ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করলেন যে ওনার কাপড়ে তাবিজ পাওয়া গেছে, সেই বিষয়টা আর কি শেয়ার করলেন, এবং অদ্ভুত অদ্ভুত জিনিস যেগুলো উনি বাসায় খেয়াল করছেন সেগুলোও শেয়ার করলেন। এরপর হচ্ছে ওনার হাজবেন্ড বললেন কি যখন জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, দেখি কি করা যায়, যখন সময় হবে তখন হচ্ছে আল্লাহর নির্দেশ মতো আমাদের যেতে হবে, আর আল্লাহর নির্দেশ মতো আমরা দুনিয়াতে থাকবো, আর অযথা আমাদের ক্ষতি কেউ করতে পারবে না, তুমি এত চিন্তা করো না, এরকম করে উনি বললেন। কিন্তু আন্টির বোন আগে থেকেই বলেছিলেন পরিস্থিতি দেখে যে তোমাদের হয়তোবা আসমানি কোনো বরকতের নিচে আছো, এই কারণে হচ্ছে তোমাদের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু জাদুতে তো তোমরা পড়েছো, এটা শিওর। আন্টির যে বোন ছিল অ্যামি আপু, উনি হচ্ছে আন্টিকে অনেকবার হচ্ছে আধ্যাত্মিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আন্টি এটা সবসময় এড়িয়ে গেছেন, কারণ এইসব ব্যাপারে আন্টির আসলে নিজস্ব কোনো মতামত বা বিশ্বাস থাকার কারণে উনি আসলে এই জিনিসগুলোতে খুব বেশি একটা পাত্তা দেন। হঠাৎ করে একদিন অ্যামি আপু এমন কিছু বললেন ওনার বাসায় এসে, যেটা আসলে আন্টি আগে কখনো দেখেননি আর শোনেননি। অ্যামি আপু একটা মহিলাকে নিয়ে এসেছিলেন। সেই মহিলা যখন গেটের কাছে আন্টিকে দেখলো তখন সে একদম থমকে গেল এবং ওনার মুখের দিকে অন্যরকম অদ্ভুত ভাবে তাকিয়ে রইল। মনে হচ্ছিল যে উনি খুব ভাবনায় পড়ে গেছেন। তারপর হঠাৎ যেন তার ভাবনা থেকে সে বেরিয়ে এলো এবং ভেতরে এসে বসলো। উনি বললেন যে অ্যামি আপু বললেন যে এটা আমার বোন, তো সে আর খুব প্রবলেম ফেস করছে তোকে, সেই কারণে আপনাকে এখানে নিয়ে এসেছি। এবং আমাকে ওই মহিলাটার সাথে পরিচয় করে দিল এবং বললেন যে উনি একজন আধ্যাত্মিক চিকিৎসক। আমি ওই মহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম এবং আমার বোনের দিকেও উনি এটা বললেন যে উনি ওনার বোনের দিকেও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন, যেমন বলছেন যে তুমি আসলে এগুলো কি শুরু করেছো। কারণ আন্টি আগে ওনার বোনকে বলেছিলেন যে উনি এই সমস্ত বিষয়ে রাজি নেই, ওনার নির্দিষ্ট কিছু বিশ্বাস আছে। কিন্তু সেই মহিলা ওনার দিকে তাকিয়ে বললেন কি তুমি অ্যামির উপরে রাগ করো না, তোমার নিজের কাজের উপরে মনোযোগ দাও। শোনো, তোমার উপর কিছু গুরুতর জাদু চলছে, আর তুমি যদি এটা ঠিক না করো তাহলে তোমার ব্যাপারটা ভীষণ জটিল হয়ে যাবে। তারপরে আন্টি সেই মহিলার দিকে তাকিয়ে বললেন কি গতকালকে এমন কিছু হয়েছে, অ্যামিকে বলেছিলাম, অ্যামি হয়তো এই কারণে চিন্তিত, কিন্তু এরকম আসলে কিছু না, আপনার সাহায্য আমাদের লাগবে না।
এবং এটাও বললেন যে আন্টি আসলে আমি এই সমস্ত জিনিসে বিশ্বাস করি না, দয়া করে আমার মাথায় আপনি এই সমস্ত জিনিস ঢোকাবেন না। আমি ইতিমধ্যে অনেক চাপের মধ্যে আছি আর বিষণ্ণতার সাথে জিনিসগুলো মোকাবেলার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু হিল মাইসেলফ অ্যান্ড মাই ফ্যামিলি, সো প্লিজ লিভ আস অ্যালোন, এরকম করে বলেছিলেন। ওই মহিলাটি তখন বলে কি যে মামনি, এটা শুধু বিষণ্ণতা না, আর তুমি যে কল্পনাগুলো করছো না, তোমার সাথে যা হচ্ছে এগুলো কোনো সাধারণ বিষয় না, এগুলো হচ্ছে জাদু। যদি কখনো দরকার পড়ে আমাকে ডেকো। এই কথা বলে মহিলাটি চলে গেলেন। এরপর হচ্ছে আন্টি ওই মহিলার সামনে 2 হাত জোর করে বললেন কি যে আপনি দয়া করে থামেন, আমার সহ্য হচ্ছে না, আমি খুবই সদয় মানুষ, আপনি চলে যেতে পারেন, আমি আপনাকে কিছুই বলবো না, আপনি চলে যান। আন্টি তখন যাওয়ার আগে বললেন কি যে শোনো বাবা, আমার কথাগুলো ভালোভাবে শোনো, যদি তাড়াতাড়ি চিকিৎসা না করো তাহলে তোমার বাড়িতে কেউ মারা যাবে। এরপর আন্টি কাঁদতে কাঁদতে ওনাকে বললেন কি যে আপনি চলে যান, দয়া করে, আমাদের আপনার কোনো চিকিৎসা দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমি আপনার হাত পা ধরছি, আপনি চলে যান। এরপরে ওই মহিলাটা আর কি করবে, কিছু না করে উনি চলে গেলেন। তারপর ওনার বোন অ্যামি ওনাকে বাড়ির ভেতরে এসে বললেন কি যে তুমি আপু কাজটা ঠিক করো নাই, তোমার উচিত ছিল ওনার সাথে একটু ভালো মতো কথা বলা, অ্যাটলিস্ট ওনার কথাগুলো শোনা, তোমার ভালোর জন্য আমি এই কাজটা করেছিলাম, তোমার উচিত ওনাকে সরি বলা। কিন্তু আন্টি এরপরে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি একটা পাত্তা দেননি, কারণ উনি চিন্তা করেছিলেন যে এত সমস্যার কারণে উনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে ওনার চেহারার রংটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছিল। উনি বুঝতে পারছিলেন না আসলে কি হচ্ছিল। উনি যে ওষুধটা আসলে ডাক্তার প্রেসক্রাইবের জন্য নিতে চাচ্ছিলেন বা নিচ্ছিলেন, আস্তে আস্তে কি হলো, ওনার হাজবেন্ডের অবস্থা এত খারাপ হওয়া শুরু করলো যে ওনার হাজবেন্ড নিজে পর্যন্ত সেই ওষুধটাই খাওয়া শুরু করলেন। তো এরপরে উনি বেশ চিন্তিত যে এটা আসলে কি হচ্ছে, আমার হাজবেন্ডের এরকম একটা অবস্থা, আমার এরকম অবস্থা, কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে একদিন আন্টি সন্ধ্যার দিকে কফি খাচ্ছিলেন এবং কফিটা নিয়ে উঠোনের দিকে কফি খেতে বেরিয়ে গেলেন। চাঁদ দেখতে দেখতে কফি খাচ্ছিলেন এবং ওনার কাছে মনে হচ্ছিল উনি আবার স্বপ্ন দেখছেন। ওনার স্বামী নদীর পাড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন আর উনি তার দিকে হাত বাড়াতে গেলেন, কিন্তু মনে হলো যে তার স্বামী তার কোনো কথা শুনতে পাচ্ছে না। তো ওনার কাছে জিনিসটা অনেক স্বপ্নের মতো লাগছিল, কিন্তু আসলে ওনার হাজবেন্ড ওনার সামনেই তখন দাঁড়িয়েছিল। উনি পাহারাদারকে ডাকলেন, বললাম কি যে দ্রুত ওকে নিয়ে আসো, কারণ ওনার হাজবেন্ড আমি এখানে একটা জিনিস ভুল বলেছি, সেটা উঠোন বলেছিলাম, আসলে উনি ছাদে ছিলেন, চাঁদ দেখছিলেন। তো ছাদের একদম কোনাতে চলে যাওয়ার কারণে উনি পাহারাদারকে বললেন কি যে তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে আসো, পড়ে যাবে আবার, চোখ বন্ধ করেছিলেন মনে হচ্ছে উনি। যাই হোক, এরপর ওনার স্বামী চোখ বন্ধ করে তো ছিলেন এবং এমন ভাবে ইশারা করছিলেন যেমনটা সেই স্বপ্নে মহিলাটা করছিল। উনি দেখলেন কি যে এই মহিলাটা আঙ্গুল দিয়ে যেরকম শয়তানি সংকেত দিল না স্বপ্নের মধ্যে, ওনার হাজবেন্ড এরকম সংকেত দেওয়া শুরু করলেন। ওনার হাজবেন্ড কয়েক সেকেন্ডের মাঝে চোখ খুললেন এবং তার দিকে তাকালেন, তারপরে সংকেত দিলেন এবং 6 তলা থেকে উনি লাফ দিলেন। ওনাকে লাফ দিতে দেখে তো আন্টির অবস্থা একেবারেই খারাপ। যখন আস্তে আস্তে জ্ঞান ফিরল তখন আন্টি ওনাকে নিজের ঘরে আবিষ্কার করলেন এবং খবর পেলেন যে ওনার হাজবেন্ড আসলে ইতিমধ্যে ইন্তেকাল করেছেন ছাদ থেকে পড়ে গিয়ে। তখন অ্যামি আপু ওনার পাশে এসে বসলেন, কান্নাকাটি করছিলেন এবং তখনও যদিও পরিবারের পাশে থাকার কথা, তারপরে অ্যামি আপু ওনাকে বলেছিলেন কি যে আপা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, যদিও এটা এখন বলার সময় না, কিন্তু তুমি একটু ভেবে দেখো। কিন্তু আন্টি তখন অ্যামি আপুর কথা গ্রাহ্য করেননি। স্বামীর মৃত্যুর খবর শুনে উনি স্বাভাবিকলি খুবই শকে ছিলেন এবং উনি জানেন না যে কতদিন উনি এই ডিপ্রেশনটার ভেতরে ছিলেন। উনি সবসময় ওনার হাজবেন্ডের স্মৃতি নিয়েই বাসায় থাকতেন। এরপরে উনি ওনার বাবার বাড়িতে চলে যান, যেহেতু এখানে থাকলে ওনার হাজবেন্ডের প্রতিটি স্মৃতি ওনার মনে পড়বে, সেই কারণে এখান থেকে কিছু দূরের জন্য উনি দূরে চলে গিয়েছিলেন। যখন বাড়ি ফিরে আসলেন, ওনার কাছে বাড়ি ফিরে আসার জন্য খুবই মন টানছিল যে ওনার হাজবেন্ডের কাপড় চোপড় উনি কতদিন ধরে দেখেন না। তো উনি বাড়ি ফিরে আসলেন। তারপর সেই 24 ঘন্টা যে কাজ করতো সেই মেয়েটা দেখলেন যে বাসায় আসার পরে দেখলেন যে মেয়েটা রান্না বান্না করছে। আন্টি তাকে বললেন কি যে ফারিহা মা, 1 কাপ কফি বানায় দাও, তারপর আমি একটু শুভ, মাত্র আসছি তো, একটা কফি বানায় দাও আমাকে। তো এই বলে আন্টি ঘরে চলে গেলেন। তো যাওয়ার পরে সেখান থেকে উনি কি বললেন, লিভিং রুমের দিকে যখন যাচ্ছেন তখন রান্নাঘর থেকে উল্টাপাল্টা কিছু আওয়াজ আসছে। মনে হচ্ছিল যেন কেউ কারোর সাথে ফোনে কথা বলছে, যেমনটা গোপনে যদি কেউ কথা বলে।
আন্টি যদিও হচ্ছে কারো পার্সোনাল বিষয়ে কোনো কিছু ইন্টারফেয়ার করতেন না, কিন্তু ওই দিন হচ্ছে এই জিনিসটা ওনার একটু চিন্তা হলো যে হচ্ছে গোপনে কথা বলছে, এটা আবার কি ধরনের কথাবার্তা। তো জানালার ওই পাশে আসলে কে, কার সাথেই বা কথা বলছে, কারণ এখন তো মোবাইল ফোনেরও যুগ ছিল না আসলে ওরকম। তো জানালার পাশে হয়তো বা কেউ এসছে যার সাথে কেউ হয়তো বা কথা বলছে। তো এরপরে যখন হচ্ছে আন্টি ঘরে গিয়ে ফারিয়াকে জিজ্ঞেস করে যে তুমি কি কারোর সাথে কথা বলছিলা, ও সরাসরি না করলো, বললো কি যে না আমি তো কারোর সাথে কথা বলিনি ম্যাডাম, আমি নিজে নিজেই আসলে গান করছিলাম। আচ্ছা, যাই হোক। এরপরে উনি হচ্ছে একদিন ছাদে কাজ করছেন, মানে ওই ফারিহা কাজ করছিল ছাদের উপরে। তো তখন উনি যখন পেছন থেকে আসলেন তখন উনি দেখলেন কি ছাদে অন্য একটা লোক দাঁড়িয়ে আছে এবং ফারিহা তার সাথে দাঁড়িয়ে। সে বলছে যে ওনার তো হচ্ছে হাজবেন্ড তো মারা গেছে, এবার আন্টির পালা, আন্টি মরলেই আমার প্রতিশোধ পুরাপুরি মানে মিটে যাবে। তো এই কথা শুনে তো আন্টি মানে একেবারে অবাক যে এটা কি বলছে। আন্টি সাথে সাথে ওনার চুলের মেয়েটার চুলের মুষ্টিটা ধরে ফেললেন এবং টান দিয়ে তাকে বের করে আনলেন এবং গার্ডের সামনে বসিয়ে তাকে গার্ডকে বললেন কি যে এটার উপরে নজর রাখো। এরপর উনি ওনার ভাইকে এবং অ্যামি আপুকে ফোন দিয়ে দ্রুত আসতে বললেন। অ্যামি আপু এবং হচ্ছে আন্টির ভাই দুজনে চলে এলেন। যখন আন্টি ওনাদেরকে সবকিছু খুলে বললেন তখন ওনার ভাই রেগে গিয়ে পুলিশের ভয় দেখানো শুরু করলো মেয়েটাকে। মেয়েটাকে বললো তাড়াতাড়ি সবকিছু বল, না হলে পুলিশ দিয়ে তোকে এখন ধরাবো। প্রথমে সে সবকিছু অস্বীকার করলেও কিছুক্ষণ পরে যখন আমরা পুলিশের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম তখন সে মাপ চেয়ে কাঁদতে শুরু করলো। আন্টি বললেন, তখন মেয়েটা বলতে লাগলো যে তাকে যদি ছেড়ে দেওয়া হয় তবে সে সবকিছু স্বীকার করবে। তখন আন্টি তাকে বললেন কি যে তাড়াতাড়ি এসে সবকিছু বল, তুমি এখন পর্যন্ত যা কিছু করেছো সবকিছু আমাদেরকে বলো। এরপরে মেয়েটা কি করলো, ঘরের বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের তাবিজ তুলে আনলো এবং এমন এমন কথা বলছিল যেগুলো শুনে আসলে আন্টির মানে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। ওনাদের গৃহকর্মী ওনাদের উপরে জাদু করেছে এবং শুধু জাদু না, সে নাকি নিজেই করেছে। যেভাবে সে ব্যাখ্যা করছিল তার আন্টি যেন রক্ত জমে যাচ্ছিল শরীরের ভিতরে। সে বলছিল আন্টিদের উপরে শুধুমাত্র সাধারণ জিনিস দিয়ে কালো জাদু করে নাই, সে বালিশের মধ্যে করেছে, বিছানার নিচে, আলমারির মধ্যে, এমনকি মাটির ভেতরেও করেছে। আন্টি বললেন কি যে আর যে তাবিজগুলো আছে সবগুলি বের কর। 15-20 মিনিট পরে সে তাবিজগুলো সব আবার বের করে নিয়ে আসলো, টেবিলের উপরে রেখে দিলেন। আন্টি হচ্ছে মাথায় হাত ধরে বসে পড়লেন। তারপরে আন্টির ভাই দ্রুত ওই মেয়েটাকে বললো কি আর কি কি সমস্যা আছে সবকিছু বের কর, আর তুই এটা কেন করেছিস বল। সে বলতে শুরু করলো যে সে মৃতদেহের কাটা এবং ছাই মিশিয়ে নাকি আন্টিদেরকে এবং তাদের পুরো পরিবারকেই খাওয়াতেন ওই জাদুকর মেয়েটা। সেই মুহূর্তেও নাকি আন্টির হাতে কফি ছিল, কফির মগটা আন্টির হাত থেকে পড়ে গেল এবং আন্টি বমি করতে চাচ্ছিলেন। এমন সময় তার আন্টির ভাই বললেন কি দ্রুত অন্য কিছু নিয়ে আসতে, যেন ভেতরে গিয়ে কফির ক্যান খুলে আনতে বললেন আর কি। ক্যানটি খুলে দেখা গেল আসলেই সেখানে হচ্ছে হাড় জাতীয় কিছু একটা ছিল। মানে একটার পর একটা শকিং নিউজ আর কি। মেয়েটা বলেছিল যে আপনার যেই বাচ্চাটা ছিল সেটাকে আমিই মেরেছি, আপনার স্বামীকে আমিই মেরেছি। আমি আন্টি এই কথা শোনার পরে আন্টি চিন্তা করছিলেন কি যে আমার জীবনে এটা কি হলো, আসলে এটা কেন হলো। এই কথা চিন্তা করে আন্টি হচ্ছে মেয়েটার গালে গিয়ে একটা জোরে থাপ্পড় মারলেন এবং বললেন কি যে তুই এটা কেন করলি, আমরা তো তোর যত্ন নিতাম, তুই আমাদের বাড়িতে খাইতি, তুই আমাদের বাড়িতে থাকতি, তোরে তো কোনো কিছুর অভাব রাখি নাই, তুই এই কাজ কেন করলি। ফারিয়া বলতে শুরু করলো যে আমি এসব করেছি রিভেঞ্জ নেওয়ার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য। আন্টি জিজ্ঞেস করেন যে কিসের প্রতিশোধ। সে বলল কি আমি সেই দারোয়ানের মেয়ে যাদেরকে তোমরা চোরের সাথে বা ডাকাতের সাথে সংযোগ আছে সন্দেহ করে বের করে দিয়েছিলে, আমি তার মেয়ে। আমার বাবা এই ঘটনার পরে এতটা লজ্জায় পড়েছিল যে এলাকায় জানাজানি হওয়ার পর আমার বাবা কোনো ধরনের কোনো কাজ আর পান নাই, আমাদের ভাই বোনদের ভরণ পোষণ উনি করতে পারেন নাই
এবং এই কষ্টে একদিন উনি আত্মহত্যা করেন। তো এই কথা শুনে আন্টি তো মানে একেবারে চুপ। মেয়েটি পরে বলছে কি যে, আর আমার বাবা এইভাবে মারা যাওয়ার পরে কি আমি প্রতিশোধ নিব না? তোমরা যদি আর কিছুদিন অপেক্ষা করতে, তাহলে তোমরাও মারা যেতে সবাই। মেয়েটার মুখে এই কথা শুনে আন্টির মুখে আর কোনো কথা নেই। এরপরে সেই মেয়েটাকে ওনারা বাসা থেকে বের করে দেয় এবং হুজুর ডেকে এনে বাসায় কোরআন খতম দেওয়ায় এবং সৎকা দেওয়ার মাধ্যমে হুজুর বলেন যে এরপরে আর ওনাদের বাসায় কোনো কালো জাদুর কোনো কিছু ছিল না। কিন্তু আন্টি আসলে আজও বুঝতে পারেন না যে কি এমন অন্যায়টা তাদের মাধ্যমে হলো, বা এটাও চিন্তা করেন মাঝে মাঝে যে হয়তো বা একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল যে ডাকাতির সম্পর্কটা আসলে কি ছিল। তো এই ছিল আজকের ঘটনা। আমি ওমান প্রবাসী, আমার নাম হচ্ছে মহিউদ্দিন। তো কাজের সূত্রে 2012 সালে আমি ওমানে আসি। তো এখানে আসার পর আমরা একটা কোম্পানিতে চাকরি করতাম। তো ওখানে আমাদের কোম্পানির আরেকজন বাঙালি ভাই ছিল, ওনার নাম ছিল সাইফ। ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালীতে। তো আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক এখানে তৈরি হয়। তো সম্পর্কটা এরকম ছিল মানে বন্ধু কম ভাই বেশি, ঠিক এরকম সম্পর্ক। তো মূলত আমরা যে ডিউটি করতাম, আমাদের ডিউটি ছিল সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত। তো 8টার পরে আমরা সবাই রুমে চলে যেতাম, যে খাওয়া দাওয়া কইরা তারপরে বাহিরে বসতাম, বসে গল্প করতাম। তো গল্প সূত্রে একদিন হঠাৎ করে সাইফ ভাই বলল যে, মহিন ভাই এরকম এরকম আমার লাইফে কিছু ঘটনা আছে বা হিস্ট্রি আছে, আমি আপনার সাথে শেয়ার করব। তো আমিও ইন্টারেস্ট হলাম, বললাম যে ঠিক আছে সাইফ ভাই, তো বলেন শুনি। তো পরে উনি আমার সাথে ওনার জীবনের একটা ঘটনা শেয়ার করে। তো আমি মূলত সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ঘটনা যাওয়ার আগে আমি একটু ওনাদের বাড়ির বর্ণনা করি। ওনাদের যেখানে বাড়ি থেকে বাজারে যাইতে মূলত সময়, যদি পায়ে হাইটা যায় তাহলে আধা ঘন্টার মতো সময় লাগে, আর যদি সাইকেল দিয়ে যায় তাহলে 10 থেকে 15 মিনিট বা 12 মিনিট এরকম সময় লাগে। তো যাওয়ার পথে মাঝখানে, মানে ওনাদের বাড়ি থেকে বাজারের মাঝখান বরাবর যাইতে সময় ওখানে একটা শ্মশান ঘাট পড়ে, আর ওই শ্মশান ঘাটের মধ্যে আবার বট গাছ আছে একটা এরকম। তো ওটার পাশে দিয়ে মূলত রোড দিয়ে আসা যাওয়া করা লাগে। তো কোনো একদিন আসরের পর সন্ধ্যার আগে ওনার বাড়ি থেকে ওনারে বাজারে পাঠানো হয়। তো ওনাদের একটা সাইকেল ছিল, মূলত উনি এই সাইকেলটা বেশি ইউজ করতো। তো উনি এই সাইকেলটা নিয়ে বাজারে যায়। তো যাওয়ার পরে ওখান থেকে সামান যা যা নেয়, নিয়ে যখন উনি ব্যাক করবে ঠিক ততক্ষণে মাগরিবের আজান হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওই সময় ওনার তেমন একটা বয়স না। তো উনি আসতেছে সাইকেল নিয়ে, রাস্তা দিয়ে আসতেছে। তো এর মধ্যে যখন এই শ্মশান ঘাট পর্যন্ত আসার পরে হঠাৎ করে ওনার সাইকেলটা মানে ভার হয়ে যায় বলতে, নর্মালি আমরা যখন সাইকেল চালাই, একলা যখন চালাই তখন কিন্তু সাইকেল অনেক পাতলা থাকে, আর যখন সাইকেলের পেছনে কেউ বসা অবস্থায় থাকে তখন কিন্তু সাইকেলটা একটু ভার হয় বা একটু ওজন ওজন লাগে। তো উনি ওই শ্মশান ঘাট পর্যন্ত যখন আসে, শ্মশান ঘাটে দিয়ে মানে শ্মশান ঘাট আসার পরে ওনার সাইকেলটা ভার হয়ে যায়। তো পরে উনি বুঝতে পারে যে শ্মশান ঘাটের থেকে মানে আসার পরের থেকে ওনার সাইকেলটা ভার। তো উনি প্যাডেল দিচ্ছে সাইকেলের, কিন্তু সাইকেল তেমন মানে যেভাবে যাওয়ার কথা বা যেভাবে করার কথা ততক্ষণ এটা যাচ্ছে না। তো উনি এক পর্যায়ে অনুভব করে যে ওনার সাইকেলে কেউ আছে, কিন্তু উনি যখন ঘাড় ফেরায় কারোরে দেখতেও পারে না। তো ওনার অনেক পরিশ্রম হচ্ছিল, উনি যতই চেষ্টা করতেছিল সামনের দিকে আগানোর, সাইকেল মানে যেরকমটা যাওয়ার কথা ছিল কোনোভাবেই যাচ্ছে না, আর ওনার শরীরটাও অনেকটা ভার হয়ে যায়। তো যাই হোক, উনি অনেক কষ্টে চাপতে পরে একটা সময় বাড়ির পাশাপাশি যখন আসে, বাড়িতে প্রবেশ করব, ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে সাইকেলটা পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়। উনি এটা ফিল করে যে ওনার সাইকেলের মধ্যে এতক্ষণ কেউ ছিল বা বসা ছিল, আর এখন হুট করে মানে নাইমে গেল। কিন্তু উনি কিন্তু তাকাইছিল পেছনের দিকে, চাইছিল, উনি কাউরেই তখনও দেখতে পায় নাই। তো যাই হোক, এভাবে উনি একটা ভালো ভয় পায়।
পরে উনি ওনার বাসায় যাওয়ার পর ওনার আম্মার সাথে শেয়ার করে যে এরকম এরকম এই ঘটনা হয়েছে। তো পরে ওনার আম্মা কিছু সূরা কেরাত পরে ওনারে একটু ঝাড়াই টাড়াই দেয়। তো ওই দিনকার মতো ওইটা স্বাভাবিক হয়ে যায়। ঘটনা 2, উনি একদিন শুয়ে রইছে, রাত্রের বেলা নর্মালি খাওয়া দাওয়ার পরে যা হয় গ্রামগঞ্জে, শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে তো তখনকার সময় মশা ছিল, আর গ্রামগঞ্জে এমনি তো মশারি টানায় শোয়ে বেশিরভাগ। তো উনি শোয়ার পরে হঠাৎ ফলো করলো যে মশারির এক কোণা দিয়া দেখা যাচ্ছে যে একটু আলোর মতো দেখা যাচ্ছে। তো উনি ভাবতেছে যে এটা কি হইতে, তো পরে উনি মানে বুঝে উঠতে পারতেছে না যে জিনিসটা কি, মানে একটু আলোর মতো এরকম দেখা যাচ্ছে। আর এটা মানে এরকম দেখা যাচ্ছে যে মশারির ভিতরে আইসা প্রবেশ করতেছে কিংবা উঠতেছে, জিনি পোকা যেরকম হয় না দেশ গ্রামে, সেম এরকম, কিন্তু এটা জিনি পোকা না, উনি এটা স্পষ্ট দেখতেছে। আর সাথে আরেকটা জিনিস হলো কি, উনি মানে যখন থেকে এটা দেখতেছে তখন থেকে ওনার রুমের মধ্যে এরকম অবস্থা, অনেক সুন্দর একটা গন্ধ আসতেছে, পুরা রোম গন্ধে পুড়ে গেছে, মানে এরকম অবস্থা। তো উনি মোটামুটি ভয় পায়, আবার কিছু বলতেও পারে না। আর আসলে এরকম সিচুয়েশনে যারা পড়ে তারা তো এটা বলার মতো না। তো এই হচ্ছে মানে ওই সিচুয়েশন। পরে একটা সময় উনি চিৎকার দেওয়ার পরে ওনার পাশে যারা আছে তারা আসার পরে বলে যে কি হয়েছে। পরে আইসা দেখে যে আসলে কোনো কিছুই নাই। তো পরে উনি বিস্তারিত বলে যে হ্যাঁ এরকম আমি দেখছি। কিন্তু রাসেল ভাই ঘটনা হচ্ছে ওনার আশেপাশের যারা আসে ততক্ষণ পর্যন্ত আইসা ওনারাও কিন্তু রুমের মধ্যে সেই গ্রানটা পায়, মানে এটা একটা অন্যরকমের গ্রান বা অন্যরকমের ফ্লেভার যেটা তারা আইসা পায়। তো ওইভাবে দ্বিতীয় ঘটনাটাও এখানে শেষ হয়। পরবর্তীতে ওনারে ঝাড়ফুঁক করা হয়, ওনার পারিবারিক ভাবে বা পানি পড়া দেওয়া হয়, উনি খায়। তো এরপরের থেকে রাসেল ভাই যেটা হয়, উনি যখনই একলা থাকতো কিংবা একলা বসে থাকতো বা একলা কোথাও যাইতেছে, তো উনি মাঝে মধ্যেই এই ঘটনাটা ঘটতো ওনার সাথে, মানে উনি যেই গ্রানটা ওই দিন পাইছিল রুমের মধ্যে শোয়া অবস্থায়, ওই গ্রানটা উনি পাইতো। আর উনি যখনই এই গ্রানটা পাইতো তখন উনি বুঝতে পারতো যে ওনার আশেপাশে কেউ একজন আছে কিংবা কারো উপস্থিতি আছে, কিন্তু উনি চোখে দেখতো না। তবে উনি ওই গ্রানটা যখন পাইতো তখনই উনি এটা বুঝতে পারতো যে হ্যাঁ এখন আশেপাশে কেউ হয়তো আছে, আর মানে ওনার শরীরটাই ভার হয়ে যায়। যাই হোক, এভাবে ওনার সাথে চলতে থাকে। তো এরকম ওনার সাথে নাকি এরকম অসংখ্যবার হয়েছে, আর উনি এটার উপস্থিতি টের পাইতো। তো যাই হোক, এক পর্যায়ে উনি বাংলাদেশ ত্যাগ করে ওমানে আসে, ওমান প্রবাসী হয়। তো ওমানে আসার পরেও উনি মাঝে মধ্যেই ওই জিনিসটার উপস্থিতি টের পাইতো, আর যখনই ওই জিনিসটা ওনার আশেপাশে আসতো তখনই উনি একটা আলাদা গ্রান নাকের মধ্যে পাইতো, কিংবা ওনার আশেপাশে অনেক সুগন্ধি পাওয়া যাইত, অন্যরকম একটা গ্রান আসতো। তো উনি বুঝতে পারতো যে এখন ওইটা ওনার আশেপাশেই আছে। তো কোনো এক রাতে ওমানের ঘটনা এটা, তো উনি বুঝতে পারে যে এখন মানে হঠাৎ গ্রানটা আসে। তো পরে উনি বুঝতে পারে যে এখন ওনার আশেপাশে আছে। তো এর মধ্যে উনি একটু মানে ভয়ের মধ্যে আছে, ওনার শরীরের পশম গুলা দাঁড়ায় গেছে, এরকম একটা অবস্থা, শরীর ভার হয়ে গেছে। এর মধ্যে হালকা জোনাক পড়ছিল, উনি যেটা আমার যেভাবে বলছিল। তো হঠাৎ দেখে একটা মেয়ে আকৃতির একটা অবয়ব ওনার সামনে দিয়ে, দূরত্বটা ম্যাক্সিমাম 15-20 হাত দূরে হবে এরকম দূরত্ব। তো ওখান থেকে মানে আসতেছে অবস্থায় উনি দেখার পরে ওনার মোটামুটি শরীর বার হয়ে যায়, আর মানে উনি ওই স্মেলটাও পাচ্ছিল, ওই গন্ধটা আসতেছিল। তো পরে উনি দেখলো যে অবয়বটা ওনার সামনে দিয়ে আইসা ম্যাক্সিমাম 10-15 হাত দূরত্ব হবে, তো 3 বার একটু বেশি হইতে পারে। তো এরকম আইসা পাশেই একটা ঝাড় ছিল, ওই ঝাড়ের মধ্যে যাইয়া মানে ঢুকে গেল। তো পরে উনি তো এর আগেও এটার উপস্থিতি অনেকবারই টের পাইছে। তো ওই দিন ওনার মানে মনের মধ্যে একটা জাগলো যে আজকে দেখি এটা কি, আজকে দেখবো।
কিংবা কোনো মানুষই কিনা, আবার গন্ধটাও আসলো, স্মেলটাও পাইলাম। তো পরে সে কি করলো, সাহস নিল, মনের মধ্যে সাহস নিয়ে বললো যে যে দেখি আজকে কি হয়, যা হয় হইব না, দেখি কি। তো ওনার হাতে মোবাইল ছিল, উনি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিল, দিয়া পরে ওই ঝাড় পর্যন্ত গেল। যাইয়া পরে ওখানে দেখে যে আসলে কিচ্ছুই নেই, ওই জায়গাটা একদম খালি ছিল, ওখানে মানুষ কিংবা কোনো অবয়ব, কোনো কিছুর কোনো কিচ্ছুই নেই। তো এইভাবে মানে চলে। তো দেখে পরে উনি তো অবাক হয়ে যায় এবং প্লাস ভয়ও পায়। তো পরবর্তীতে উনি ওখান থেকে চলে আসা পরে আয়শা পরে মানে যাইয়া রুমের মধ্যে, আর বিষয়টা তো আসলে কার সাথে শেয়ার করব, আর এটা তো ওনার সাথে বাংলাদেশ থেকেই ঘটা ঘটনা, যেটা বাংলাদেশ থেকে বর্তমানে ওমান পর্যন্ত ঘটতেছে। তো পরে উনি আর এটা এই ব্যাপারে কারোর সাথে কোনো কিছু শেয়ার করে নাই। তো পরে উনি এটা আর কারোর সাথে শেয়ার করলো না, ওইটাই এই জিনিসগুলো উনি আমার সাথে শেয়ার করলো। তো যাই হোক রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আর আমার কাছে এরকম আরো দুই একটা ঘটনা আছে, আমার নিজের লাইফের সাথে ঘটে যাওয়া ঘটনাও আছে। ইনশাল্লাহ যদি কখনো সময় হয়, সময় করে শেয়ার করব।